ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন, আর ভয়েসটা ক্লিয়ার কিনা এটাও জানাবেন। ওকে, সানিয়া জাহান ডিমা বলছেন যে 1-9 নম্বরটা আচ্ছা করে দেবো। 1-9 নম্বরটা আমরা সমাধান করে দিই, তারপরে আমরা বাকি ম্যাথ শুরু করব। হ্যাঁ, এখনো তো সময় হয় নাই। 1-9 নম্বর জিনিসটা ছিল, এখানে কোশ্চেনে একটু সমস্যা ছিল, এই জন্য মেলে নাই। আমি যেটা পরে দেখলাম যে এটার এন তো নাই কি 1-9 নম্বর। 1-9 না, 1-9 দেখতে হলে আমাদের যাইতে হবে এটার মধ্যে। এই যে এটা মূলত এখানে 160 হবে। হ্যাঁ, 180 এর জায়গায় 160 দিলেই আমাদের অ্যান্সারটা মিলবে। 180 টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? 180 টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে, এটা ছিল। 180 এর জায়গায় 160 টাকা হবে। তো নর্মালি ক্রয় করতে যে ক্রয় করলো, দেখেন যে ক্রয় করলো, মনে করেন আমি ক্রয় করলাম, কিন্তু দোকানদার আমার কাছে কিন্তু বিক্রি করলো, তাই না? দোকানদার আমার কাছে কি করলো? বিক্রি করলো। দোকানদারের কাছে এটা কিন্তু বিক্রয় মূল্য, দোকানদারের কাছে এটা বিক্রয় মূল্য, আমার কাছে ক্রয় মূল্য, বাট দোকানদারের কাছে এইটা কি মূল্য? বিক্রয় মূল্য। তার মানে এখানে কিন্তু এক হিসেবে বলতেছে যে বিক্রয় মূল্য কত টাকা। মানে 180 টাকার একটা জিনিসে যদি 15% ক্ষতিতে বিক্রি করা হয়, যদি এরকম মনে করেন যে 15% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে উক্ত দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ব্যাপারটা হচ্ছে এরকম। আগের মতো বিক্রয় মূল্য বের করার যে টেকনিকটা ছিল, ওইটা আমাদের কি ছিল মনে আছে? নিচে 100 থাকতো, উপরে থাকতো 160 ইন্টু 115, যেহেতু 115%। এখন দেখেন তো মিলে কিনা এটা। 8 দ্বিগুণে 16, 5 দ্বিগুণে 10, 5 দ্বিগুণে 10, 3, এরকম হচ্ছে না? তাহলে আমাদের কত হয়? 5 দ্বিগুণে 10, 3 5 15, 3 8 24 4, আমি দেখতেছি। 8 দুগুণে 16, আর একে কত 17, এরকম হয় কিনা অ্যান্সারটা আমি দেখতেছি। যে এক্সপার্ট হওয়ার জন্য কাটাকাটি 153 কমিশন না, আমি একটু দেখতেছি যে এটার অ্যান্সারটা আসলে কত হতে পারে। এটা যারা বলছিলেন একটু অ্যাড করেন।
কোনটা অ্যান্সার করলে হয়, অথবা আমরা আরেকটা নিয়ম এটা করা যায় যে এটা যদি না আসে তাহলে দেখেন যে এটা কি করতেছে যে 180 টাকার একটি দ্রব্য ক্রয় করলে 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে ক্রয় করলে যদি 15% কমে উক্ত দ্রব্য, তাহলে আমরা বলতে পারি না যে 100 টাকায় কমিশন পাওয়া যায় 15 টাকা, এরকমই কিন্তু করতে পারি 100 টাকায় কমিশন পাওয়া যাচ্ছে 15 টাকা, অতএব 160 টাকায় কত, এটা দিয়ে মিলে কিনা দেখেন তো। 8 দুগুণে 16, 5 3 পাঁচা কত 15, তার মানে 24 টাকা কমিশন পাওয়া যাচ্ছে কত থেকে, 160 টাকা থেকে 24 টাকা বাদ দিলে, তাও তো এইভাবে মিলে না, তাই না। মূলত এই অঙ্কটা কোশ্চেনের অ্যান্সার হয়তো ভুল, 180 দিলে হয় কমিশন, স্যার কমিশন বাদ যাবে, কমিশনটাই তো বাদ দিলাম, কমিশনটাই তো বাদ দিলাম, অথবা 85 টাকা যদি আপনার মূল্য হয় তাহলে ই মূল্য কত ছিল, লিখিত মূল্য, কমিশন মূল্য, হ্যাঁ 100 টাকা হলে লিখিত মূল্য, 100 টাকা যদি লিখিত মূল্য হয় আমরা কিনতে পারতেছি কয় টাকায়, 85 টাকায়, 1 টাকা যদি লিখিত মূল্য হয় 85/100, অতএব লিখিত মূল্য কত, 160 টাকা যদি হয়, এভাবে কিন্তু করা যায়, 85 × 160 নিচে হইতেছে 100, এখন দেখেন মিলে কিনা, 0 5 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 5 17 কত 85, তাহলে কত হয় 7 8 56 6, হাতে থাকে 5, তাই না, 8 আর 5 কত 13, 136 টাকা। আবার ওই যে ওইটা যে বের করছিলাম দেখেন এই যে এখানে 24 টাকা কমিশন পাইলো, 160 থেকে 24 যদি বিয়োগ করি তাও তো 136 টাকাই হয়, তাই না, তাই তো হইতাছে 136 হয় না, 136 টাকা, তার মানে এটা ক্রয় করতে 136 টাকা লাগবে, 153 টাকা কিন্তু মিলে না। এখন স্যার কমিশন থেকে 100 বাদ যাবে নাকি, না না না, আমি এটা একটু সমস্যা ছিল, এটা আমরা সমাধান করতেছি, মানে আমি দেখলাম দুইটা নিয়মে কোনটা এই একই অ্যান্সার আসতেছে, তার মানে অ্যান্সার এটাই হবে। তারপরেও এটা আপনার যে এটা আমি একটু কোশ্চেনটা একটু দেখে নিই যে কোশ্চেনটা কি এটা হবে নাকি 160 হবে। ঠিক আছে, 60 টাকা যদি আমরা এখানে দেই, 160 টাকা যদি আমরা এখানে দেই তাহলে কিন্তু এটার অ্যান্সার হবে 136 টাকা, 135 টাকা না, 136 টাকা। 180 টাকা দিলে মিলবে কিনা দেখি, 180 টাকা দিলে কত আসে, তাহলে খেয়াল করেন যে 100 টাকায় কমিশন পাইতেছি 15, অর্থাৎ 180 টাকায় টোটাল কত টাকা আমরা কমিশন পাবো, আগের মতোই 0 0 কাটা, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 3 নং 27, 180 থেকে 27 বিয়োগ করেন তাহলে কত আসে 3 5 3, তাহলে কিন্তু ঠিকই আছে, তার মানে আমাদের আমরা যেটা দিয়েই করি এটা দিয়ে করলেই কিন্তু অ্যান্সারটা মিলতেছে, 180 দিয়ে করলেই 153 টাকা অ্যান্সার আসে। কিভাবে আসে আমি জিনিসটা বোঝাই, যে 180 টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায়, 15% কমিশন পাওয়া যায়, নর্মালি জিনিসটা দেখেন 15% কমিশন মানে কি, 100 টাকায় কমিশন দিতেছে 15 টাকা, তাহলে 1 টাকায় কমিশন পাবো কত টাকা, 15/100, অতএব আমরা 180 টাকায় টোটাল কত কমিশন পাবো, 180 টাকায় কমিশন পাবো 15 × 180, নিচে হচ্ছে 100। এখন যদি কাটাকাটি করি দেখেন 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, তার মানে 27 টাকা আমরা কমিশন পাইলাম, কত থেকে, 180 টাকা তো লেখা ছিল দাম, এটা তো 15% কমিশন দিতেছে, 15% কমিশন দেওয়ার পর বাদ যাবে কত টাকা, 27 টাকা, তার মানে 153 টাকা হইতাছে এই দ্রব্যটার দাম। এখন আপনি যদি বলেন যে আমি এইভাবে করব না, আমি এইভাবে করব না, আমি কিভাবে করব, সরাসরি আমরা চাইলে এইভাবে তো করা যায় মনে হয়, দেখেন তো 85 × 180, নিচে হইতেছে 100, তাহলে কত আসে এটা না, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 17 কত 85, 7 নং কত 63 3, হাতে থাকে 6, 9 1 9, 9 আর 6 15, 153। তার মানে ওই যে আমরা যে বিক্রয় মূল্য বের করার যে টেকনিক, দেখেন কত ভাবে করা যায় অঙ্কটা, বুঝতেছেন কিনা বলেন, এই অঙ্কটা কত ভাবে করা যায়, 3টা নিয়মে, বুঝতেছেন কিনা, এটা নিয়ে যাদের ঝামেলা ছিল এখন বুঝছেন কিনা বলেন। 153 অঙ্ক তো ঠিক আছে, 153 হবে, প্রশ্ন ঠিক আছে, অথবা 160 দিয়েও করা যায়, তাহলে অ্যান্সারটা হবে ওনারা। এখন বুঝছেন কিনা বলেন, সহজ যে বিষয়টা আমি বলছিলাম,
সহজ যে বিষয়টা ছিল, সহজ হিসাব 180 টাকার দেখেন 15% কমিশন, তাহলে 15% বের করে ফেলেন, 15/100, তাহলে আমরা কমিশন পাইতেছি কত? 00 কাটা 9 দ্বিগুণে 18, 5 দ্বিগুণে 10, এই যে 3 5 15, 27 টাকা। কয় টাকা কমিশন থেকে? 180 টাকা থেকে, 180 থেকে আমরা 27 টাকা কমিশন পাচ্ছি। তাহলে কত? 153 টাকা হয়। তাহলে অ্যান্সার কিন্তু এই যে 153 টাকা। এখন আপনি যদি বলেন যে আমরা যে শর্টকাটটা দিছিলাম যে কি এটা মূলত আমি ক্রয় করছি, দোকানদার কিন্তু বিক্রয় করছে, তার মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? কমিশন দেওয়া আর ক্ষতি হওয়া একই। মনে করবেন যে 15% ক্ষতি হয়েছে, 180 টাকার একটা জিনিসে 15% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? ওইটা যদি আমরা করি, আমরা কি করতাম? বিক্রয় মূল্য বের করতে হলে নিচে 100 থাকবে, উপরে কি হবে? ক্রয় মূল্য ইন্টু এই যে যত পার্সেন্ট কমিশন দিছে 100 থেকে এটা কাটাতে, তারপরেও কিন্তু 153 টাকা। তার মানে আমরা দুইটা নিয়মে করলাম, একই অ্যান্সার আসতেছে। এখন আপনি চাইলে আরেকটা নিয়মে করা যায়। এটা আরেকটা নিয়ম কোনটা? যে আপনার লিখিত মূল্য যদি 100 টাকা হয়, বিক্রিত মূল্য কত? 85। এখন লিখিত মূল্য যদি 1 টাকা হয়, বিক্রিত মূল্য এই যে এত, অর্থাৎ লিখিত মূল্য যদি 180 টাকা হয়, 85 ইন্টু 180, নিচে হইতেছে 100, তাও কাটাকাটি করলে 153 টাকা। তার মানে তিনটা নিয়মেই আপনি করতে পারেন। এখানে যে টেকনিকটা ছিল আপনারা কাটাকাটি করে এটাই মিলাইতে পারেন নাই, 153 যা আসে এটাই মিলাইতে পারেন নাই। ক্লিয়ার কিনা বলেন? আর সমস্যা আছে এটা বলেন? হ্যাঁ, দেখেন এখনো কোনো সমস্যা আছে কিনা? দেখেন সমস্যা আছে কিনা কারো? ওইটা ওই দিন করাই দিয়েছি। একজনে বলতেছে কি টাইপ 3 এর কয় নম্বর? 9 নম্বর বলতেছে। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকায় ক্রয় করে, প্রতি 2 হালি 56 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়? এটা কোন অঙ্ক হইলো? এটা কোন অঙ্ক বলেন? যে এক হালি কিনতে আছে কয় টাকা দিয়ে? এক হালি কিনতে আছে 25 টাকা দিয়ে, আর 2 হালি বিক্রি করতেছে 56 টাকায়, তাহলে এক হালি বিক্রি করে কয় টাকায়? 28 টাকা। তাহলে এক হালি বিক্রি করার পর তার লাভ হইতেছে কয় টাকা? 3 টাকা। এক হালি বিক্রি করার পর তার লাভ হইতেছে 3 টাকা। কয় টাকা? 25 টাকায় লাভ হয় 3 টাকা, অতএব শতকরা লাভ হয় কত? 3 4 12%। এটা তো ওই দিন করাই দিলাম। আপনি যদি ক্লাস যদি আগে না করেন, পরে প্রশ্ন করতে লাভ নাই। এগুলা সহজ জিনিস। আজকের ম্যাথ করি, তারপর আবার কার কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো সমাধান করব। ঠিক আছে? আজকের ম্যাথ আগে করেন। 87 পেজের 2 নংটা বুঝাই দেন, 87 পেজের 9 নংটা, 87 পেজে যদি সবই বুঝাই তাহলে আমি প্র্যাকটিস কেন দিলাম আপনাদের বলেন? ওগুলো তো বুঝাইছে। আগের অঙ্ক আর নিচের অঙ্ক তো একই জিনিস। আগে আজকের অঙ্কগুলো করি, তারপরে তার যা সমস্যা থাকবে ওগুলো সমাধান করব, সমস্যা নেই। ও এটা মধ্যে নি, এটা থেকে আগে আজকের ম্যাথ গুলো সমাধান করে নিই। টাইপ কত হয়? এটা আবার কোনটা আসলো? বেসিক ম্যাথ ক্লাস 8। আজকের ম্যাথ গুলো করি কেমন, তারপরে যার যেখানে সমস্যা আছে ওগুলো নিয়ে আলোচনা করব। আর একই নিয়মের অঙ্ক বারবার তো করতে পারবো না ভাইয়া, সময় তো এত হবে না। টাইপ 6 থেকে না, ওটা করে দেবো, সমস্যা নেই। 87 নম্বরের যেখানে যেখানে যার সেখানে প্রবলেম আছে ওগুলো করে দেবো, কিন্তু একই নিয়ম হলে করবো না। যদি আগে যদি সেম নিয়মের অঙ্ক করাই থাকি, শুধু সংখ্যা চেঞ্জ হয়েছে, তাহলে আর করবো না। কারণ শুধু সংখ্যা চেঞ্জের জন্য আলাদাভাবে ম্যাথ করার টাইম হবে না। হ্যাঁ টাইপ 6
দেখেন বলছে ক একটি জিনিস খ এর নিকট 20% লাভে বিক্রি করে, খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয় মূল্যে বিক্রি করে, খ এর শতকরা কত ক্ষতি হয়। একটা জিনিস খেয়াল করেন, জিনিসটির মূল্য আমরা জানি না, জিনিসটির ক্রয় মূল্য আমরা জানি না। আমরা নর্মালি ক্রয় মূল্য না জানলে আমরা ক্রয় মূল্য ধরে নিলাম যে ক জিনিসটা কি করছে 100 টাকা দিয়ে কিনে খ এর নিকট কি করছে 20% লাভে বিক্রি করলো। তাহলে খ কত টাকা দিয়ে কিনলো দেখেন তো, খ এর ক্রয় মূল্য কত হইতাছে, জাস্ট এইটা মনে রাখলেও। খ এর ক্রয় মূল্য দেখেন ক বেচতে আছে 20% লাভে, কার কাছে? খ এর কাছে। কয় টাকা দিয়ে কিনে? 100 টাকা দিয়ে কিনে। তার মানে খ কিনছে 120 টাকা দিয়ে। খ কয় টাকা দিয়ে কিনলো? খ এর ক্রয় মূল্য 120 টাকা। খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয় মূল্যে বিক্রি করে, তাহলে খ এর বিক্রয় মূল্য কত দেখেন তো, বিক্রয় মূল্য। এইটা ধরতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। খ এর ক্রয় মূল্য হইতেছে 120 টাকা, কারণ ক বেচছে খ এর নিকট 20% লাভে। 100 টাকা দা ক কিনছিল 20% লাভে, তার মানে 120 টাকা বিক্রি করছে কার কাছে? খ এর কাছে। এখন খ আবার কি করছে? ওই জিনিসটা গ এর কাছে বিক্রি করছে, আরেকজনের কাছে বিক্রি করছে। কিন্তু সে কি করছে? ক যত দিয়ে ক্রয় করছিল, যে ক যত টাকা দিয়ে কিনছিল ঠিক তত টাকা বিক্রি করছে। ক কত টাকা দিয়ে কিনছিল? 100 টাকা দিয়ে, তার মানে খ বিক্রি করছে 100 টাকা। তাহলে দেখেন খ কিনলো কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে, আর খ বিক্রি করলো 100 টাকায়। তাতে তার ক্ষতি হলো না লাভ হলো? অবশ্যই তার ক্ষতি হয়েছে, কারণ সে 120 টাকা দিয়ে কিনে 100 টাকা বিক্রি করছে, তার 20 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, এখন যদি 20 টাকা যদি ক্ষতি হয়, এখন আসেন আমাদের কি খ এর শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি কত? শতকরা মানে 100, ক্ষতি কত টাকা? ক্ষতি চেয়েছে 20 টাকা। কত টাকা? ক্রয় মূল্য কত ছিল খ এর? লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। খ এর ক্রয় মূল্য ছিল 120 টাকা। এই যে দেখেন, তো তার মানে কি হইতেছে? অঙ্ক হয় না? এই আপনি কি কাটবেন? 0 0 কাটা, 6 দ্বিগুণে 12, 3 দ্বিগুণে 6, 50 দ্বিগুণে 100, তার মানে 50 ভাগ 3, তার মানে 3 16, 16 সমস্ত সামথিং আসবে। 3 16 48 কোথায় আছে? এটা কত? 3 16 48, হ্যাঁ 16 সমস্ত, এই যে 3 16 48 আর 2 50, এটা কিন্তু আসে অ্যান্সার। এটা দেখেন বোঝা যায় কিনা, এটা বোঝা যায় কিনা। তারপর যার যে প্রবলেম আছে ওগুলো করে দিব, হ্যাঁ সমস্যা নেই। আগে এগুলা দেখেন যে অঙ্কগুলা ক্লিয়ার কিনা, এইগুলা আজকের অঙ্কগুলা ক্লিয়ার হয় কিনা এগুলা আগে দেখেন, তারপর আমরা প্রবলেম থাকলে প্রবলেম নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। এটা করে এটা কিন্তু সহজ একটা বিষয়, জাস্ট বুঝতে হবে যে খ কে নিয়ে কাজ করছে। এখানে মেইন কাজটা হয়েছে খ কে নিয়ে। খ তার মানে খর ক্রয় মূল্য লাগবে, খর বিক্রয় মূল্য লাগবে, আর খ কত ক্ষতি করলো, কত টাকায়। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। খর ক্রয় মূল্য কত ছিল? 120 টাকা। 120 টাকা সে ক্ষতি করছে কয় টাকা? 20 টাকা। তাহলে শতকরা কত হয়ে গেছে? হ্যাঁ এইভাবে বুঝতে হবে। 34 নম্বর বলছে যে একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রি করলে তত টাকা লাভ হয়। ওহার ক্রয় মূল্য কত? ওহার ক্রয় মূল্য কত? আমরা যদি এই অঙ্কটা দেখেন কি বলছে, যে একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রি করলে লাভ হয়। তো এখন দেখেন ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা জানি না, ক্রয় মূল্য ধরেন X টাকা। এখন আসেন 25 টাকায় বিক্রি করলে এটার ক্ষতি হইতাছে, 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হইতাছে, 25 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হইতাছে, এটা তো ক্রয় মূল্য যদি হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বিয়োগ দেই তাহলে ক্ষতির পরিমাণ আমরা পাইতেছি। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয় ক্ষতি বের করতে হলে, তাহলে এটা কিন্তু ক্ষতি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আবার বলতেছে 35 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়। এখন এই জিনিসটা যদি আমি 35 টাকায় বিক্রি করি, এইখানে যত টাকা ক্ষতি হয়েছিল তত লাভ হয়। এখন থেকে লাভটা বের করতে হয় কিভাবে? লাভ বের করতে হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি বের করতে হয় কিভাবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কিভাবে? ওই যে ওই দিন এক্সাম্পল দিছিলাম যে আপনি কি করছেন, যে একটা কলম 5 টাকা দিয়ে কিনে 3 টাকায় বিক্রি করছেন। 5 টাকা দিয়ে কিনছিলেন, 3 টাকায় বিক্রি করছেন। আমি 5 টাকা দিয়ে কিনলাম, এটা আমার ক্রয় মূল্য, বিক্রি করলাম কত? 3 টাকা। তার মানে আমাদের ক্ষতি হলো কয় টাকা? 2 টাকা। তার মানে কিভাবে করলাম? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি যখন বের করলাম, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য বের করলাম। সেম ভাবে যখন লাভ বের করবো আমরা, তখন আমরা কি করব, যে 5 টাকা দিয়ে কিনে সাপোজ মনে করেন 6 টাকা বিক্রি করছি, 5 টাকা দিয়ে কিনে 7 টাকা বিক্রি করছি, 5 টাকা দিয়ে কিনে 7 টাকা বিক্রি করছি। তার মানে তখন কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল কিন্তু লাভ 2 টাকা। মানে এই অঙ্কটা, এই যে এখানে দেখেন
এটা ক্ষতি হয়েছে, এখানে লাভ হয়েছে। মানে ব্যাপারটা কিন্তু এই কথাটাই বলছে যে একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়। এখানে দেখেন একটা কলম 3 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল, 5 টাকার একটা কলম 3 টাকায় বিক্রি করলাম, যত ক্ষতি হয়েছিল, আবার যদি ওই কলমটা 7 টাকায় যদি বিক্রি করি ঠিক তত লাভ হয়েছে না? তত লাভ হয়েছে। তার মানে এই ক্ষতি আর লাভ পরস্পর সমান না? দেখেন তো, ক্ষতি লাভ, তার মানে 2 = 2 না? ক্ষতি আর লাভ পরস্পর সমান হয়ে গেছে। এখানেও একই কথা বলছে, দুইটা পরস্পর সমান। একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। এই যে এটা লাভ আর এটা হচ্ছে ক্ষতি। কিন্তু ওরা বলতেছে যত টাকা ক্ষতি হয়েছে ঠিক তত টাকা লাভ হয়েছে। মানে 2 টাকা ক্ষতি হলে 2 টাকা লাভ হয়েছে, 10 টাকা ক্ষতি হলে 10 টাকায় লাভ হয়েছে। তার মানে লাভ আর ক্ষতি পরস্পর তো সমান হয়ে গেছে। এজন্য কিন্তু আমরা এটা সমান লিখলাম। এই যে নিচের লাইনটা যদি বুঝে থাকে, এখন আপনি এটা যদি ক্যালকুলেশন করেন কত হবে? এই এক্সটা এই সাইড আসলে 2x হবে, আর 35 আর 25 হইতেছে 60, x এর মান কত? 30 টাকা। এটাই আমাদের বলছে ক্রয় মূল্য কত টাকা। দেখেন ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। বুঝছেন কিনা একটু জানাবেন। ঠিক আছে, অথবা এটা একটা শর্টকাট আছে, দুইটা যোগ করে এরকম যত লাভ তত ক্ষতি যদি হয় দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয়। দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসে। সংখ্যা দুইটা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করেন তাও কিন্তু অ্যান্সার চলে আসে, কিন্তু এটার জন্য আলাদা, এটা আপনার মনে রাখতে হবে। হ্যাঁ স্যার, আগে যে অঙ্ক করিয়েছিলেন যত তত দিয়ে করা যায়, হ্যাঁ করা যাবে তো। দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। এই যে পরের অঙ্কটা, এটারই পরের অঙ্ক দেখেন 35 নম্বর, যেটা আছে যে একটি খাতা এত টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ পরিমাণ লাভ হয়। এটা জিনিস মনে রাখেন। মনে করেন যে একটি খাতা 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তত লাভ হয়। ওইটার ইকুয়েশন আমরা কিভাবে সাজাইতাম মনে আছে কিনা? ওইটার ইকুয়েশন আমরা কিভাবে সাজাইতাম? তাহলে আমরা ক্রয় মূল্যটা ধরে নিতাম, একটু আগের যে অঙ্কটা। তাহলে 36 টাকা বিক্রি হলে কত টাকা ক্ষতি হলো, ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্য আমরা ধরে নিছি x। তাহলে ক্রয় মূল্য মাইনাস এই যে বিক্রয় মূল্য, এইটা মনে করেন যে ততই লাভ হয়েছে। আমরা দ্বিগুণ তিগুণ পরের চিন্তা করব যে 72 টাকায় বিক্রি করলে ঠিক তত লাভ হয়। তার লাভটা আমরা কিভাবে বের করতাম? এই যে বিক্রয় মূল্য মাইনাস এইটা। কিন্তু এটা তো পরস্পর সমান ছিল না ভাইয়া, এটা কি ছিল? 72 টাকায় যখন বিক্রি করলো এই ক্ষতি যে হয়েছে, এটা ক্ষতি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি না? এই ক্ষতির দ্বিগুণ পরিমাণ এখানে আছে লাভ, ক্ষতির দ্বিগুণ পরিমাণ। এই জন্য এইটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এই জন্য এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। বলা আছে যে 72 টাকায় বিক্রি করলে যে লাভটা হইতাছে ওইটা ক্ষতির দ্বিগুণ। আমরা কিন্তু যত তত দিয়ে আগে ইকুয়েশন মিলিয়ে নেব, যত তত দিয়ে, তারপর আমরা ওইটাকে কি করব? 2 দ্বারা গুণ করব। দ্বিগুণ 3 গুণ যা বলবে তত দ্বারা এটা গুণ করব। তার মানে এখানে 2x মাইনাস 72, আর এইখানে দেখেন 72 মাইনাস x, তাহলে কি হচ্ছে? এটা 3x, 72 দ্বিগুণে কত? 144। তার মানে x ইকুয়াল কত হচ্ছে? এই যে 144 ভাগ 3, এই যে 3 4 12, আর কত হয়? 3 4 যদি 12 হয় 3 8 24, এত টাকা। দেখেন বুঝছেন কিনা? একই অঙ্ক, জাস্ট দ্বিগুণ আছে। আমরা যত তত দিয়ে আগে ইকুয়েশন সাজাবো, তারপরে দ্বিগুণ 3 গুণ 4 গুণ যা থাকবে ওইটা জাস্ট গুণ করে দেব। সহজ হিসাব, সহজ হিসাব। ঠিক আছে, এত চিন্তা করা যাবে না, সহজ ম্যাথ নিয়ে। পরের আসি, এইটার একটা প্র্যাকটিস আছে। দেখেন এখানে বলছে একটি ছাতা এত টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় এত টাকা বিক্রি করলে তার 3 গুণ। ভালো কথা, 3 গুণ, সহজ জিনিস না? তাহলে ক্রয় মূল্য এত টাকা, আমরা মনে করলাম যে এত টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় এত টাকা বিক্রি করলে ঠিক তত লাভ হয়। ওইটা দেখে আমরা ইকুয়েশন সাজাবো। প্রথমে আমরা ক্ষতির পরিমাণটা বের করি, x মাইনাস 378। তাহলে এইদিকে কত হবে? এই লাভ বের করতে হলে 450 মাইনাস এক্স। এখন বলতেছে এই যে লাভের পরিমাণটা এইটার 3 গুণ, লাভের পরিমাণটা আছে কার 3 গুণ? এইটার 3 গুণ। সমান সমান তো আমরা লিখতে পারবো না, কারণ এখানে 3 গুণ বেশি আছে, এজন্য এটাকে 3 দ্বারা গুণ করে দেন। এখন অ্যানসারটা নিয়ে আসেন, দেখি কে কে পারে এটার অ্যানসার আনতে। এটার অ্যানসারটা কে কে পারেন? একই অঙ্ক দেখেন, মানে এই ধরনের যত অঙ্কই আসুক এখন কিন্তু আপনি পারবেন আমার মনে হইতেছে, কারণ এই তিনটার বাইরে আসবেন, যার সংখ্যা চেঞ্জ হয়ে আসবে। এইটা হ্যাঁ, এই যে কথা কিন্তু একই। দেখেন তিনটা অঙ্কর কথা কিন্তু সেমই, যত তত দিয়ে ইকুয়েশন সাজায় যত গুণ আছে। এখানে বলছিল
যে এই লাভের চেয়ে এখানে 3 গুণ, এখানে যত টাকা লাভ হয়েছে, মানে মনে করুন যে এখানে মনে করেন যে লাভের পরিমাণ আছে 10, ক্ষতির পরিমাণ আছে 10 টাকা, কিন্তু এখানে লাভের পরিমাণ আছে 30 টাকা। এখন এই দুইটা সমান করতে হলে এটাকে তো 3 দ্বারা আমাদের গুণ করে তারপরে সেখানে আমরা সমান লিখতে পারবো, তাছাড়া তো না। এখানে এটাই বলছে যে এখানে চেয়ে 3 গুণ এখানে বেশি ছিল। এই যে বেসিক গুলা বুঝতে হবে, এটা অ্যান্সার যা আসবে। এই যে 396 টাকা যা আসছে, সমস্যা আছে, ক্যালকুলেশন নিজে করতে হবে ভাইয়া। এটার অ্যান্সারটা আপনারা দিতে থাকেন। হ্যাঁ, এটা কয় নম্বর দেখেন। এই যে এইটাও যদি আমরা একটু বুঝি, এই অঙ্কটা সবাই কিন্তু পারছেন, হ্যাঁ। ক্যালকুলেশনটা দেখেন, এই অঙ্ক কি কঠিন লাগবে বলেন? কঠিন লাগবে কিনা এখন ক্লিয়ার হয়েছে না? সো ক্লিয়ার হইতে হবে, শুধু ক্লিয়ার হইলে হবে না, বাসায় প্র্যাকটিস করতে হবে। 396 আসবে অ্যান্সার। একই অঙ্ক দেখেন, ওইটার এটা কিন্তু একই অঙ্ক। এখন আপনি কিন্তু ধরতে না পারিতে সমস্যা। দেখেন ক্রয় মূল্য ধরে নিলাম 1 টাকা, আমাদের বলতেছে শামসু কি করছে, 60 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে এটা বলা নেই, তাহলে আমাদের ক্রয় মূল্য আমরা জানি, ক্রয় মূল্য থেকে আমরা জানি বিক্রয় মূল্য যদি বাদ দেই তাহলে ক্ষতির পরিমাণটা, ক্ষতি হয়েছে এত টাকা। আমাদের বলছে সে যদি দ্রব্যটি 127 টাকা বিক্রি করতো, 147 টাকা বিক্রি করতো, পূর্বের দ্বিগুণ লাভ হতো। 147 টাকা যদি বিক্রি করে তাহলে লাভ হতো কত? পূর্বের দ্বিগুণ, মানে আগের এই যে এখানে যত ক্ষতি হয়েছে তার দ্বিগুণ পরিমাণ কি হবে? লাভ হবে। ক্ষতির দ্বিগুণ পরিমাণ এখানে কি হইতো? লাভ হবে। তো লাভ বের করার সিস্টেমটা কি? এই যে বিক্রয় মূল্য থেকে মাইনাস ক্রয় মূল্য, এই যে লাভ, এই যে ক্ষতি, ক্ষতির কয় গুণ? দ্বিগুণ হইতেছে এখানে। লাভের পরিমাণ এখানে যত টাকা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ আছে লাভ, তাহলে এটাকে সমান সমান লিখতে হলে অবশ্যই এটা 2 দ্বারা গুণ করতে হবে। সমান সমান লিখতে হলে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে। এখন আপনি ক্যালকুলেশন করেন, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে ভাইয়া। এখন ক্যালকুলেশন করেন, অ্যান্সার আসে কিনা দেখেন, এটা অ্যান্সার আসে কিনা। এই যে সবার আগে অচেনা পাখি কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছেন, যাক আলহামদুলিল্লাহ। আমার তো 378 হলো। দেখেন এটা তাহলে কি করবেন দেখেন তো, কয়টা অঙ্ক আমরা একই সিস্টেমে করতেছি না? 120 ইকুয়াল 147 মাইনাস এক্স, তার মানে এক্স যদি এই সাইডে নিয়ে আসেন 3x ইকুয়াল এখানে কত হবে? তাহলে 266 হচ্ছে। এরপরে এক্স ইকুয়াল 266 কে 3 দ্বারা যদি ভাগ করেন, 3 8 24, 3 9 27, এই চলে আসছে না? দেখেন অঙ্কের মিনিংটা বুঝতে হবে, আসলে কি বলছে। মিনিং বুঝলে আপনার কাছে কিন্তু অঙ্ক সহজ লাগবে। ক্লিয়ার? 37 একই অঙ্ক, বলা আছে একটি পণ্য এত টাকা বিক্রি করে কিছু ক্ষতি হলো, ওই পণ্যটি 5000 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার এত % লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? একই অঙ্ক না? দেখেন তো, ক্রয় মূল্য x টাকা, এই যে আমি করাইতেছি যে মিনিং গুলো বুঝিয়ে দিতেছি, এই মিনিং গুলো বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। x টাকা, এত টাকা বিক্রি করলে কিছু ক্ষতি হলো, তাহলে ক্ষতির পরিমাণ কত? তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এত ক্ষতি হয়েছে। আমাদের বলছে 5000 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার এত % লাভ হতো। তাহলে 5000 টাকা বিক্রি করলে লাভ হইতো, যত তত আগে সাজাই নেই, তাহলে লাভ হইলে কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন এই দুটো সমান লিখতে পারবো তখনই, বলতাছে 5000 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়েছিল তার এত % লাভ হবে, তার এত %, তার এত %, যত ক্ষতি হয়েছিল তার এত %। তাহলে দেখেন এই যে এই দুইটা কিন্তু সমান তখনই লিখতে পারবো যে ক্ষতির 5000 টাকা যদি বিক্রি করি, এই যে যত টাকায় ক্ষতি হয়েছিল ওইটার এত %, তাহলে দেখেন এই 200/3% দ্বারা এই সাইডে গুণ হবে, তাই না? এই সাইডে তো গুণ হয় নরমালি। এখন পার্সেন্টেজটা আমাদের ভেঙে লিখতে হবে,
পার্সেন্টেজটা যদি আমরা ভেঙে লিখি কি হবে, উপরে 200 নিচে 3, এই পার্সেন্টেজের কারণে একটা 100 আসবে। এই 0 0, এই 0 0 কেটে ফেলেন, তাহলে এখানে কত হয়েছে, x মাইনাস 4000 ইকুয়াল 5000 মাইনাস এক্স। তাহলে এখন যদি আপনি যাই করেন কোনো সমস্যা নেই, এই 2 দ্বারা এটাকে গুণ হবে, 3 দ্বারা এটাকে গুণ হবে, তাই তো? 2 দ্বারা যদি গুণ করেন দেখেন 2x 8000, আর 3 দ্বারা এটা গুণ হবে 15000 মাইনাস 3x। এখন এইখানে হয়ে যাচ্ছে দেখেন 5x, আর এই 8000 যদি এই সাইডে আসে তাহলে কত হয়, 8000 যদি এই সাইডে আসে কত হয়ে যায় দেখেন তো, 8000ই তো হয়, কত হয়, আস্তেই তো করাচ্ছি ভাইয়া, এটা তো আস্তে করানো হয়েছে, 23000 হইতেছে, এটা এই সাইডে যোগ হলে 23000। এখন 5 দ্বারা যেহেতু আমরা করতেছি, 5 দ্বারা এটাকে ভাগ করে দেন, এই যে এক্স এর মানটা যদি বের করতে চাই 5 দ্বারা ভাগ করবেন, 5 দ্বারা ভাগ করলে 4 5 20, 5 6 30, 0 0 46। এখানে তো আমি জোরে জোরে মানে দ্রুত তো করি নাই, মানে কি একটা অঙ্ক রেখে আরেকটা অঙ্ক কোথায় করতে চাইতেছে আমি তো এটা বুঝলাম না। একই অঙ্ক, সেম নিয়ম, আপনার প্রত্যেকটা কেন, আপনি তো একটা বুঝবেন, বাকিগুলো বাসায় বসে বসে করবেন, আপনি যা বোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন, একটা অঙ্ক রেখে আরেকটা অঙ্ক, মানে আমি করতেছি, আমি বুঝাইতেছি করতেছি, আর আপনি জাস্ট তুলবেন, তাও তুলতে পারেন না। আর এগুলো সব বই আছে, করা আছে। এগুলা বই সব আছে ভাই। 2টা ক্লাস হওয়ার পর একদিন গ্যাপ দিলে ভালো হতো, প্র্যাকটিস করার সুযোগ পেতাম। সারাদিনে তো রাত দিন 24 ঘন্টা, ক্লাস হয় মাত্র 1.5 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা, ক্লাস হয় 1.5 ঘন্টা, আপনি প্র্যাকটিস করার টাইম পান না, কি করেন সারাদিন বলেন? এমনিতেই গ্যাপ পাবেন, এমনিতেই গ্যাপ পাবেন। বৃহস্পতি একেবারে, এই যে বৃহস্পতিবার, শুক্রবার, সম্ভবত শনিবারও গ্যাপ পেতে পারে, শনিবার, এই 3 দিন গ্যাপ পাবেন, এই জন্য টানা করাইতেছি, এই 3 দিন গ্যাপ পাবেন, বৃহস্পতিবার শুক্রবার শনিবার। কারণ টাঙ্গাইলে আমরা অফিস নেব, ওই অফিস দেখতে যাব, হ্যাঁ, তখন আমরা চাইলেও ক্লাস নিতে পারবো না, তাহলে বৃহস্পতিবার শুক্রবার শনিবার গ্যাপ পাইতেছেন, ভালো একটা গ্যাপ পাইতেছেন। হ্যাঁ, এক্সাম তো হবেই, এই যে 3 দিন গ্যাপ দেবো না, যে অধ্যায় করাইতেছি এই গ্যাপের রবিবারে পরীক্ষা হবে বা শনিবারে পরীক্ষা হবে, এই 3 দিন গ্যাপের পরে পরীক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, আমি গ্যাপ দেবো, ঠিক আছে। হ্যাঁ গ্যাপ দিব, হ্যাঁ ঢাকায় থাকি। দ্বিতীয় ধাপের আগে তো শেষ হবো, এই কন্ডিশন দিয়ে তো আমরা ক্লাস শুরু করি নাই, কারণ এই বইটা এত সোজা না ভাইয়া, যে দ্বিতীয় ধাপের আমি যদি তাড়াতাড়ি করে শেষ করি, হ্যাঁ, আমি যদি তাড়াতাড়ি, আমি যদি চাই একদিনে এক অধ্যায় শেষ করে দিতে পারবো, জাস্ট একটা থেকে একটা নিয়ম থেকে একটা অঙ্ক করাবো, আর একটা প্র্যাকটিস করাবো, একটা নিয়ম থেকে এই পদ্ধতিতে যদি চান আমি শেষ করে দেবো। কারণ একটা করে অধ্যায় শেষ করতে আমার সর্বোচ্চ হলে 2টা ক্লাস থাকবে। এখন আমি একটা অধ্যায়ে 4টা ক্লাসও নিচ্ছি, যেমন এই অধ্যায়ে 4টা ক্লাস নিচ্ছি, এই অধ্যায়ে 2টার উপরে ক্লাস হয় না, 2টার উপরে ক্লাস হয় না। আপনারা যদি চান আমি শেষ করে দেবো, দ্রুতই শেষ করে দেবো, আমার কোনো কিছু যায় আসে না, হ্যাঁ, কারণ বইটা কিন্তু একবারে ছোট বই না। হ্যাঁ, এই চ্যাপ্টারের এতগুলা ম্যাথ,
যদি আপনারা বেশি তাড়াতাড়ি করেন, পরীক্ষা হবে যতগুলো এখন মতো করে তাড়াতাড়ি করলে কিছুই বুঝবো না। হ্যাঁ, আমার তো সমস্যা নেই, আমি তো বলছি যে আমি ম্যাথ শিখাবো আপনাদেরকে। এখন আপনারা যদি মন ভাইয়া কালকে আমার পরীক্ষা, আজকে আমাদের সব শেষ করে দেন ভাই, কালকে আমার এক্সাম, তাহলে তো হবে না। আমাদের সমস্যা কি জানেন, যখন যে এক্সাম থাকে আমরা ওই এক্সাম নিয়ে পাগল হয়ে যাই। চিন্তা করতে হবে এরকম যে আজকে আমি এই যে শুরু করলাম, প্রিপারেশন শুরু করলাম, হ্যাঁ আজকে শুরু করলাম, আজ থেকে 6 মাস পরে আমার যেন আমি কি যে পরীক্ষা দিব ওই পরীক্ষার রেজাল্টই যেন আসে, এটা চিন্তা করতে হবে। আজকে আমি শুরু করছি, এখন আমার 7 দিন পরে আছে প্রাইমারি এক্সাম, তো 7 দিনে কি আপনি ম্যাথ শিখে ফেলবেন? সম্ভব সম্ভব না। তো আপনাকে চিন্তা করতে হবে সুদূর প্রসারী। যাদের বয়স শেষ তারা তো জীবন মরণ বজায় রেখে পড়বেন, তাদের কথা বলতেছি না। যাদের টাইম আছে তাদের শুরু করতে হবে এইভাবে যে আপনি এইখান থেকে শুরু করলেন। হ্যাঁ, আমি এইখানে এই যে এইখানে মনে করেন এইখানে একটা এক্সাম আছে, এইখান থেকে তো শুরু করছেন আপনার যাত্রা, এইখানে এক্সাম আছে, আবার এইখানে এক্সাম আছে, এইখানে এক্সাম আছে, এইখানে এক্সাম আছে, আবার দেখেন এরপরে কিন্তু অনেক এক্সাম থাকবে। আপনার চিন্তা করা যাবে না আমি এইখান থেকে শুরু করছি, এই এক্সামটাই আমি টিকে যাব, এই এক্সামটাতে আমি টিকে যাব, এই এক্সামটাতে আমি টিকে থাকবো, এটাতে আমি টিকবো না। এই যে আমার সার্কেলের বাইরে মনে করেন 6 মাস নিলাম, এই 6 মাস পরে এই সার্কেলের বাইরে যত এক্সাম হবে সব এক্সামে যেন আমি টিকি। সার্কেলের বাইরে মানে এইগুলা চিন্তা করা যাবে না যে আরে কালকে তো এক্সাম আছে, শালার কি প্রিপারেশন নিলাম, তাড়াতাড়ি কিছু পড়ি, আবার তারপরে তার 5 দিন পরে আরেকটা এক্সাম আছে, যে কি উল্টাপাল্টা পড়া শুরু করলেন, ওইটা না। প্রিপারেশন এরকম হবে যে অধ্যায় পারেন না ভালোভাবে 6 মাস পড়েন, 6 মাসের পরে তখন চিন্তা করবেন যে আমি পরীক্ষা দিতেছি, দেখবেন যে 6 মাস পরে 5টা পরীক্ষা দিলে দেখা যাবে 3টার মধ্যে টিকছেন। তারপরে আরো 4 মাস পরে কি হবে, 5টা পরীক্ষা দিলে 4টাতে শিখবেন, এরপরে যত পরীক্ষা দিবেন সবগুলোতে টিকবেন। প্রিপারেশন হবে এরকম। ঠিক আছে, আমি যদি ক্লাস দিতে এখানে আমরা কিন্তু দেখেন ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ভেঙে ভেঙে বোঝানোর অর্থ কি, তার দেখলে তো আমি ডিরেক্ট আমি বলে দিতে পারতাম সরাসরি একটা ক্লাস নিতে। আমি তো বললাম না, আমি সাজাইতাম ম্যাথ সাজাইতাম, এরকম প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে ম্যাথ নিতাম, বাকিগুলো আপনারা করতেন। এখানে বলতে দেখেন একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে 3 গুণ হবে। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রি করলে বিক্রেতা কত মুনাফা পাবে? মূল্য বৃদ্ধি না করে যদি বিক্রি পায় তাহলে বিক্রেতা কত মুনাফা পাবে বা লাভের হার কত? দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এটা কি বলছে, যে একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে 3 গুণ হবে। বিক্রয় মূল্যটা কত আমরা জানি, আমরা ধরে নিলাম যে বিক্রয় মূল্য 100 টাকা। কোনটা? বিক্রয় মূল্য 100 টাকা এবং মুনাফা যে লাভটা বা মুনাফা হইতেছে 1 টাকা। কি হইতেছে, বিক্রয় মূল্য যখন 100 টাকা হয়, 100 টাকা বিক্রি করলে তার মুনাফা হচ্ছে 1 টাকা। এখন বলতেছে পরের লাইনটাই দেখেন, বলছে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয়ে যায়, এই বিক্রয় মূল্যটা 100 ছিল, এটা যদি 200 হয়ে যায়, এই বিক্রয় মূল্যটা 100 থেকে যদি 200 হয়ে যায়, তখন মুনাফাটা বেড়ে হইতেছে কত? 3 গুণ হয়ে যায়। আগে মুনাফা কত ছিল? শুধু 1 টাকা, পরে হয়ে গেছে 3x টাকা। এই লাইনটা বুঝছেন কিনা? এই অঙ্কটার এই লাইনটা বুঝছেন কিনা? এটা বিক্রয় মূল্য, এটা মুনাফা। আবার বিক্রয় মূল্য যখন দ্বিগুণ হয়ে যায়, মানে বিক্রয় মূল্যটা 100 থেকে যখন 200 হয়ে যায়, তখন লাভটা হয়ে যায় কত? 3x। কি হয়ে যায়? 3x। এইটুকু ক্লিয়ার? এটা দেখেন যে বলতেছিল যে একটি পণ্যের বিক্রয় মূল্য, এখানে আপনি 100 জায়গায় 50 ধরতে পারেন, 100 জায়গায় 200 ধরতে পারেন, কোনো সমস্যা নেই। 100 জায়গায় যাইছে তাই ধরবেন। আমি মানে আমাদের কাটাকাটি সুবিধাতে আমি ধরছি যে বিক্রয় মূল্য 100, তখন মুনাফা হইতেছে ধরে নিচ্ছি 1 টাকা, যে বিক্রয় মূল্য 100, মুনাফা হইতেছে x। এখন বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয়ে যায়, বিক্রয় মূল্যটা দেখেন, বিক্রয় মূল্য 100 জায়গায় যদি 200 হয়ে যায়, মুনাফা হয়ে যায় কত? যে মুনাফা ছিল ওইটার 3 গুণ। এইটা এখন আসেন যে আমাদের ক্রয় মূল্যটা কত আমরা বের করতে পারি না? ক্রয় মূল্য তো সবসময় সেম। এইখানে দেখেন ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য বের করার সিস্টেমটা কি? প্রথম পার্টের ক্ষেত্রে ক্রয় মূল্য যদি বের করেন, ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়? বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাই না? বিক্রয় মূল্য মাইনাস লাভ, তার মানে 100 মাইনাস x, এটা একটা ক্রয় মূল্য। আবার সেম ভাবে এই বিক্রয় মূল্য যখন দ্বিগুণ হয়ে যায়, মুনাফা 3 গুণ হয়ে যায়, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, দুইটাই বিক্রয় মূল্য মাইনাস মুনাফা। এখানেও ক্রয় মূল্য, এখানেও কিন্তু
ক্রয় মূল্য, লাভ কিন্তু আমরা বাদ দিয়ে দিছি যেহেতু দুইটাই ক্রয় মূল্য। এখানে দেখেন দুইটাই কিন্তু ক্রয় মূল্য, তার মানে দুইটাই পরস্পর সমান একই অঙ্কের জন্য, যেহেতু এইটাও ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস লাভ ক্রয় মূল্য, আবার এখানেও বিক্রয় মূল্য মাইনাস লাভ ক্রয় মূল্য বের করছি। এখন এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এক্স এর মানটা আপনি কি হবে, এক্স এর মানটা আমাদের কি হয় দেখেন, এখানে 3x আছে, এই যে মাইনাস এক্স প্লাস 3x ইকুয়াল 200 মাইনাস 100, তাহলে কত হইতাছে 2x ইকুয়াল 100 বা x ইকুয়াল 50। দেখেন এটা কিন্তু কি, এটা হচ্ছে এক্সট্রা হচ্ছে আপনার লাভ। এই যে x এর মানটা আমরা পেয়ে গেলাম কত 50। এখন খেয়াল করে দেখেন বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় এবং লাভ যদি 50 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হইতেছে, বিক্রয় মূল্য মাইনাস লাভ, এটা তো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস লাভ, যদি বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণটা বাদ দিলে এই যে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। এইটাই আমাদের বলছে যে মূল্য বৃদ্ধি না করে, তাহলে আমরা মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রি করলে বিক্রেতা কত মুনাফা পাবে। এই যে এই লাইনটা বুঝতে হবে, লাস্টের যে লাইনটা, আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেছি 50 টাকা, এটা আর লাভও পেলাম 50 টাকা, তাই না? লাভ তো 50 টাকা আগেই দেখছি যে লাভ 50 টাকা হয়, লাভ 50 টাকা, আবার কি লাভ 50 টাকা, লাভ 50 টাকা আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তো আমাদের বলছে যে কত মুনাফা পণ্যটি বিক্রি করলে কত মুনাফা করবে পার্সেন্টেজে, মানে শতকরা কত মুনাফা, শতকরা কত মুনাফা, তার মানে শতকরা মুনাফা দেখেন কত, যেহেতু পার্সেন্টেজ বলছে শতকরা মুনাফা 50 টাকা, এর ক্রয় মূল্যের উপরে মুনাফা করবে, তার ক্রয় মূল্য কত 50 টাকা, 50 টাকার উপরে, অথবা বলতে পারেন 50 টাকা ক্রয় মূল্য 50, 50 টাকা লাভ করতেছে 50 টাকা, অতএব শতকরা কত, এই যে কাটা, তার মানে 100% সে লাভ করতেছে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা এটা, বুঝছেন কিনা এটা? এটা ইজি করে বলতে এখানে বলতেছে যে একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বের 3 গুণ হয়। মানে একটা জিনিস এর বিক্রয় মূল্য যা আছে, মনে করেন যে বিক্রয় মূল্য আছে 100 টাকা, তখন মনে করেন লাভ হইতাছে 1 টাকা, এটা কিন্তু লাভ। এখন এইটা যদি 100 থেকে যদি বিক্রয় মূল্যটা দেখেন যা আছে তাই করতেছি, দ্বিগুণ যদি করে দিই বিক্রয় মূল্যটা দ্বিগুণ করে দিলাম, তাহলে লাভের পরিমাণ বা মুনাফা হইতেছে 3x টাকা, মানে 3 গুণ মুনাফা যা ছিল, মানে বিক্রয় মূল্য যখন দ্বিগুণ হইতেছে এই লাভটা যা ছিল ছিল x, আমরা ধরে নিছি x থেকে 3x হয়ে গেল। এখন দেখেন যে ক্রয় মূল্য কত, এটার ক্রয় মূল্য কত, মানে এটার ক্ষেত্রে ক্রয় মূল্য কত হয়, এটার ক্ষেত্রে ক্রয় মূল্য দুইটা পরস্পর ক্রয় মূল্য, দেখেন এটা বিক্রয় মূল্য, এটা লাভ, বিক্রয় মূল্য লাভ। এখন বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটা বিয়োগ করে দিই তাহলে ক্রয় মূল্য, আবার এইখানেও এই বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের ক্রয় মূল্য বের হয়েছে, দুইটাই ক্রয় মূল্য পরস্পর সমান। এখানে আমরা দেখছিলাম এক্স এর মান আসে কত 50। এখন দেখেন এক্স এর মান 50 মানে কত, এই যে এক্স এর পরিবর্তে 50 বসান, তার মানে 100 টাকায় বিক্রি করছি 50 টাকা লাভ হয়েছে, 100 টাকায় বিক্রি করছি 50 টাকা লাভ হচ্ছে, তার মানে এটা ক্রয় মূল্য কত ছিল, অ্যাকচুয়ালি ক্রয় মূল্য ছিল, দেখেন এই যে বিক্রয় মূল্য এইটা আর ক্রয় মূল্য 50, এটা বিয়োগ করে দিলাম তাহলে 50 টাকা। এখন বলতেছে শতকরা কত মুনাফা করবে পার্সেন্টেজে, মানে শতকরা কত মুনাফা, তাহলে মুনাফা কত করলো, দেখেন তো 50 টাকা মুনাফা করতেছে, তাহলে শতকরা যেহেতু বলছে উপরে 100 গুণ, তার উপরে মুনাফা করে, ক্রয় মূল্যের উপরে মুনাফা করে, ক্রয় মূল্যের উপরে 50 টাকা শতকরা মুনাফা করতেছে। শেষ, একটু বোঝার চেষ্টা করে। 39 নম্বর, একজন বিক্রেতা 17টি কলম 720 টাকা বিক্রি করে যে লোকসান করলো তা 5টি কলমের ক্রয় মূল্যের সমান। একটি কলমের ক্রয় মূল্য কত, একদম সহজ অঙ্ক, যে 17টি কলমের বিক্রয় মূল্য 12টি কলমের ক্রয় মূল্য। হ্যাঁ শর্ট করে বুঝাইছি, এর চেয়ে শর্ট হবে না।
এটা দেখেন যে সতেরোটি কলমের বিক্রয় মূল্য দেখেন, একজন বিক্রেতা 17টি কলম 720 টাকা বিক্রি করে যে লস করে বা যে ক্ষতি করলো তা 5টি কলমের ক্রয় মূল্যের সমান। তাহলে 17টি কলমের বিক্রয় মূল্য, এখানে 17 মাইনাস 5টি যদি দিয়ে দেই 12টি কলমের ক্রয় মূল্যের সমান। 12টির এই যে ক্রয় মূল্য, তার মানে 17টি কলমের বিক্রয় মূল্য আর 5টি কলমের ক্রয় মূল্য পরস্পর সমান। কারণ পাঁচটা এরা কি করছে, 5টি কলম কি হয়েছে, 5টি কলমের ক্রয় মূল্যের সমান ছিল। এটাই কিন্তু আমরা করলাম যে 17টি কলম বিক্রয়ের মূল্য আর 17 মাইনাস 5 12টি কলমের ক্রয় মূল্য পরস্পর সমান। এখন আমরা বলতে পারি যে 12টি কলমের ক্রয় মূল্য হচ্ছে 720 টাকা, কারণ এই যে সমান যে দুইটা, 17টির ক্রয় মূল্য আর 17টির বিক্রয় মূল্য, 12টির ক্রয় মূল্য, তাহলে আর 12টির ক্রয় মূল্য 720 টাকা। আমাদের বলছে প্রতিটি কলমের একটি ক্রয় মূল্য কত, এই যে 720 ভাগ 12 কত হইতেছে, 6 12 72, 60 টাকা। এটা সবারই ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা একদম সহজ জিনিস, এটা সহজ, একদম সহজ ছিল। 40 নম্বরে আমরা চলে আসি, যে এই অঙ্কগুলো আরো সহজ, আপনি করতে পারবেন আমার চেয়ে সহজ। এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত অংশ, তার মানে উপরেরটা ক্রয় মূল্য, নিচেরটা বিক্রয় মূল্য। ওই যে আগে যে করে আসছিলাম, উপরেরটা ক্রয় মূল্য, ঠিক আছে, উপরেরটা ক্রয় মূল্য, নিচেরটা বিক্রয় মূল্য, মানে এটার সাথে যেটা থাকবে এটা এত হলে শতকরা কত লাভ হবে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন যে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, বিক্রয় মূল্য 5 টাকা হলে লাভ হইতেছে কত, 1 টাকা লাভ হইতেছে না। এই যে 5 মাইনাস 4 লাভ হইতেছে 1 টাকা। আমাদের বলছে শতকরা কত লাভ হবে, শতকরা মানে কত, 100, লাভ হইতেছে কয় টাকা, 1 টাকা। আমরা লিখলাম শতকরা লাভ হইতেছে 1 টাকা। লাভ বা ক্ষতি কার উপরে হিসাব করতে হয়, লাভ বা ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কোনটা, উপরেরটা 4, তার মানে যে 25%। দেখেন বুঝছেন কিনা, এই অঙ্ক একটা বুঝলে সবগুলা হবে, এক লাইনে হবে। ক্লিয়ার কিনা? %25 হবে নিচে, কারণ কি নিচে কেন 25% হবে, ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে। লাভ ক্ষতি যাই হোক, অল টাইম হিসাবটা হবে ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপরে লিখতে হবে, ক্রয় মূল্যের উপরে লিখতে হবে। হ্যাঁ, ছোট বড় চিন্তা করে লাভ নাই, এগুলো এমনিতেই সহজে হয়। পরেরটা যদি আসি সেম ভাবে, এই যে একটি বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত অংশ, তার মানে এইটা বিক্রয় মূল্য, এইটা ক্রয় মূল্য, শতকরা কত লাভ বা ক্ষতি হলো। দেখেন কিনছিল 4 টাকা দিয়ে, বিক্রি করছে 3 টাকা, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আমরা কিন্তু বলেই ফেলতে পারি যে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হইতেছে, তাহলে ক্রয় মূল্য মাইনাস এই যে বিক্রয় মূল্য, 1 টাকা কিন্তু ক্ষতি হয়েছে। এখন শতকরা কত ক্ষতি বা কত লাভ, যেহেতু শতকরা বলছে, শতকরা কত ক্ষতি, শতকরা ক্ষতির পরিমাণ 1। এখন কার উপরে হিসাব করতে হবে, ক্রয় মূল্যের উপরেই কিন্তু হিসাব করতে হবে। কার উপরে হিসাব করতে হবে, ক্ষতির পরিমাণটা সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে। আমাদের ক্রয় মূল্য কত, এইটা যা ছিল ক্রয় মূল্য, এই যে 25, এখানেও কিন্তু 25 কিন্তু চলে আসলো, 25% ক্ষতি হয়েছে। ক্লিয়ার হচ্ছে কিনা বলেন, ক্লিয়ার না, মানে ক্লিয়ার কিনা, এগুলাই পরীক্ষায় আসবে। পরীক্ষা হলে এইভাবেই করবেন। এই যে এটা আপনারা করেন, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত অংশের সমান হলে ক্ষতি হবে কত, এটা কি করেন তো, কে কে পারেন, এটা কে কে পারেন একটু করেন। সবই ইজি ভাইয়া, বুঝতে পারা সবই ইজি, কিন্তু না বুঝলে সব কঠিন, এটা মনে রাখতে হবে। সব তো একদম সহজ থাকবে না, তাই না? এই কোশ্চেন গুলো যারা পারবে তাদের তো জবাব হবে। আপনি হুটহাট করে সবকিছু একটু মানে ব্রেনটা খাটাতে না চাইতে হবে না, ব্রেনটাকে ইউজ করতে হবে। আপনি ব্রেনকে মানে কোনো প্রেশার দিতে চান না, তাহলে হবে বলেন?
সব কি একদম যদি পানির মতো সহজ থাকে তাহলে তো সবাই জব পাইতো, সবাই পরীক্ষার হলে সব পারতো, তাহলে জব কাকে দেবে বলে? সব যদি পানির মতো সহজ থাকে। এই জন্য তো কঠিনগুলো প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। কঠিনগুলো প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে চলে আসবে। এই যেটা পারবেন না, এক ব্যক্তি তার আয়ের এত অংশ ব্যয় করেন, আয় যা করেন তার এত অংশ কি করতেছে, ব্যয় করতেছে। তার মানে দেখেন, আয়ের এত অংশ ব্যয় করেন, যত টাকা আয় করতেছে তার এত অংশ সে কি করতেছে, ব্যয় করতেছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আয় হইতেছে 4 টাকা আর ব্যয় হইতেছে 3 টাকা। আয় হইতেছে 4 টাকা, ব্যয় হইতেছে 3 টাকা। এখন দেখেন, আয় যদি এত টাকা হয়, ব্যয় এত হলে সঞ্চয় কত? তাহলে সঞ্চয় কত দেখেন তো, সঞ্চয় হবে কত, আয় মাইনাস ব্যয় 1 টাকা। এখন বলছে শতকরা সঞ্চয়ের হার কত, শতকরা সঞ্চয়, তার মানে 100-তে সঞ্চয় কত, শতকরা সঞ্চয় 1 টাকা। কয় টাকা থেকে কয় আছে, সে টোটাল আয় করতেছে যত টাকা তার থেকে তো সঞ্চয় করতেছে, তাহলে আয় করতেছে 4 টাকা, তাই না? 4 টাকায় সে কত টাকা সঞ্চয় করতেছে। ঠিক আছে, 4 টাকায় সে কত টাকা সঞ্চয় করতেছে, এইটা। একটা অধ্যায়ে কঠিন, সহজ, মিডিয়াম সবই থাকবে। হ্যাঁ, সবগুলো নিয়েই একটা অধ্যায় হয়। এই যে এটা দেখেন, ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, তো শতকরা লাভ কত হয়? তার লাভ হইতেছে কত, ক্রয় মূল্য যদি এইটা হয়, বিক্রয় মূল্য যদি এইটা হয়, তার লাভ হয় কত দেখেন তো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 1 টাকা লাভ হইতেছে। এখন বলছে শতকরা লাভ কত, শতকরা মানে 100, যা বলতেছে লাভ চেয়েছে, তার লাভ তো অবশ্যই উপরে হবে, লাভ হইতেছে 1 টাকা। কত টাকায় লাভ হইতেছে, ক্রয় মূল্য কত ধরছি, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। দেখেন হয় না, হয়। ঠিক আছে, এটা দেখেন যে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, মানে 75 টাকায় 15টি কিনতেছে, আবার 90 টাকায় 15টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে। লাভ হইতেছে কয় টাকা দেখেন তো, 75 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করি, 75 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করি, লাভ হইতেছে 15 টাকা। তাই হইতেছে না, 75 টাকায় কিনে যদি আমরা 90 টাকায় বিক্রি করি, লাভ হইতেছে 15 টাকা। আমাদের বলছে শতকরা কত লাভ, তাহলে শতকরা মানে 100, লাভ হইলো কত, 15। নিচে হবে কি, ক্রয় মূল্যের উপরে নাকি বিক্রয় মূল্যের, লাভ বা ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। এই যে 75, অ্যান্সার করেন। স্যার আমার প্রমিলা সরকার, আমার কমেন্ট দেখা যায় না কেন, কি কমেন্ট করছেন দেখি, একটু দেখে আসি। আমি তো দেখতেছি আপনার কমেন্ট, আমি তো আপনার কমেন্ট দেখতেছি। সজীব সরকার বলছেন আপনার মতো ম্যাথ কবে পারবো? এই যে প্র্যাকটিস করলেই পারবেন, আমি যেভাবে করে দিচ্ছি এভাবে প্র্যাকটিস করেন, এক একটা অঙ্ক কয়েকবার করে প্র্যাকটিস করেন এক একটা টাইপ থেকে, তাহলে পারবেন। থার্ড ধাপের প্রাইমারি এক্সামের কোনো ডেট মিট কোনো কিছু হয় নাই, এটি নিয়ে অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, কোনো ডেট বা কোনো কিছু এখনো দেয় নাই। 4 নম্বরটা পারবেন আপনারা, যে হেলালের মাসিক আয় এত টাকা, ব্যয় এত টাকা, তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ, মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ চাইছে না, কি চেয়েছে, মাসিক ব্যয় চেয়েছে, মাসিক ব্যয় কত টাকা শতকরা কত, এটাই চেয়েছে। মাসিক, জিয়া বিন ইসমাইল বলছেন আমারটা একটু দেখেন, কি দেখবো ভাইয়া, আপনারটা তো আমি কিছু পাইলাম না, কি কমেন্ট করছেন, আর তো কোনো কমেন্ট পাচ্ছি না। ভাই সুমাইয়া আলম রূপা বলছেন আমার কমেন্টও পড়েন না, কাল অনেক কি অনেক কয়টা অঙ্ক করতে, ভাইয়া এইখানে যেভাবে অঙ্ক করাইতেছি আর কিভাবে করাবো বলেন,
প্রত্যেকটা অঙ্ক তো করেই যায়, দুই একটা প্র্যাকটিস আছে সেম নিয়ম। এখন এটা যদি আপনি না মিলাইতে পারেন, দরকার হলে ক্যালকুলেটর নিয়ে বসেন, তাহলে মিলবে, একই নিয়ম। এটা পারবেন? কি বলছে? এই যে এগুলো কি বলেন, এগুলো প্রত্যেকটা অঙ্ক কি করানো দরকার আছে? দরকার নাই, তারপরে করে দিচ্ছি। এগুলো যদি না করে কালকে এটাই বলবে যে ভাই অমুকটা করাই দিন, অমুকটা করাই দেন। এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা আগে থেকে করে দিচ্ছি, যে এত টাকা আয় করে, এত টাকা ব্যয় করে। তার মানে মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ? মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ? তাহলে কি হবে? মাসিক ব্যয় মাসিক আয়ের, তো সে আয় করে এত টাকা, ব্যয় করে, মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ? সহজ হিসাব না? এটা আপনি করেন। কি চেয়েছে? মাসিক ব্যয় মাসিক আয়, তাহলে ব্যয়টাও পুরো হবে। শতকরা কত বলছে? শতকরা ইন্টু 1940, নিচে হবে এই যে 4200, কারণ আয়ের কত অংশ ব্যয়, এটি তো চেয়েছে। এখন আপনি যদি কাটাকাটি যদি না করেন, এখন আমি কি করব বলেন? কি করব? কাটাকাটিটা তো নিজেরই করতে হবে। এখন আসেন, এই যে এখন একটু অঙ্ক করাইলেই বলবেন যে ভাইয়া এগুলো কঠিন লাগে। একটু কঠিন কোনো কিছু করলেই, হ্যাঁ, আপনি, আমি আবারও বলতেছি, আপনি অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় ক্লাস করে দেখেন। আমার এখানে ম্যাথ করছেন না, আর কোনো জায়গায় যে ম্যাথ বুঝবেন না, আমি এটা বলে দিতে পারি যে কোনো জায়গায় যে যত ভালো টিচারের কাছে যান, আর ম্যাথ বুঝবেন না, এটা আমি বলে দিতে পারি। যে এখানে করার পর যদি না বুঝেন, আর কোনো জায়গায় তো বুঝবেন না। ইভেন কি যারা আমার কাছে ম্যাথ পড়তেছেন, তারা অন্য কোনো স্যারের কাছে যায় ম্যাথ বুঝবেন না। মানে সে বুঝাবে, স্যারে তার সর্বোচ্চটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনি আর বুঝতে পারবেন না, এটা আমি বলে দিতে পারি। বিশ্বাস করেন না কেন আমি বলি? এটা আমার অভিজ্ঞতা থেকে বলি, সত্যিকার কথা। আমার অভিজ্ঞতা কিরকম, আমি যখন ভার্সিটিতে থাকতাম তখন কিন্তু অনেক টিউশনি করাইতাম, সত্যিকার কথা। মানে 10 থেকে 12টা টিউশনি থাকতো মাসে, 10 থেকে 12টা টিউশনি করাইতাম। ভাগ করা ছিল, 3 দিন করে পড়াইতাম, তো এক সপ্তাহে 3 দিন করে পড়াইতাম। দেখা গেলো যে 3 দিন 5টা পড়াইছি, আবার সপ্তাহকে ভাগ করে নিয়েছিলাম, যে শিফট করে, যে 3 দিন 5টা, পরের 3 দিন আবার 5টা, সপ্তাহ ভাগ, শুক্রবার অফ রাখতাম। তো দেখা গেল যে স্টুডেন্ট গুলো আমি শুরু করছিলাম, বিশেষ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে যদি কেউ থাকেন তাহলে বলতে পারবেন, আমার বেশিরভাগ টিউশনি ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে। আর যে স্টুডেন্ট আমার কাছে পড়ছে, মানে একদম মনে করেন ক্লাস 8 থেকে পড়া শুরু করছে বা ক্লাস 7 থেকে, সে আর কোনো টিচারের কাছে, মানে অনেকেই মানে দেখা গেল যে শিফট হয়ে চলে গেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আরেক ক্যান্টনমেন্টে, বাট সে ম্যাথ বোঝে না। অন্য স্যার তাদের এসে পড়ায়, আমার সে ভালো স্যার, অনেক ভালো আছে, বাট সে ম্যাথ বোঝে না। ইভেন কি এরকম হয়েছে যে আমি পড়াইতে পারবো না, আমার সময় নাই, অন্য টিচার দিছি, সে ওই টিচারের কাছে ম্যাথ বোঝে, ম্যাথ মানে সে ওই টিচার ভালো, আমার চেয়ে ভালো, আমি স্বীকার করি যে আমার চেয়ে ভালো, কিন্তু সে বোঝে না। কেন বোঝে না এটা আমি বুঝি না। এই জন্য আমার যে টিউশনি গুলো ছিল, ক্লাস 7 থেকে অনেক টিউশন আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াইছি, টোটাল একদম ক্লাস 7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত টানা পড়াইছি। আমার যে কটা টিউশনি ছিল সবগুলো এরকম ছিল, যে ক্লাস 5 থেকে যদি পড়ানো শুরু করছি, তাহলে দেখলো ক্লাস 5 থেকে একদম মানে শেষ পর্যন্ত যতদিন ছিলাম কুমিল্লাতে ততদিন পড়ানো লাগছে। একটা টিউশনি ছুটে জানি, অনেক আছে না যে টিউশনি নেয়, কিছুদিন পরে ভালো লাগে না, অন্য টিচার নেয়। আর আমার ক্ষেত্রে হয়েছিল উল্টাটা, আমি যে স্টুডেন্টকে পড়াইতাম, সে কোনোদিন অন্য টিচারের কাছে গিয়ে বুঝতো না, এটা ছিল একটা সমস্যা। মানে একদমই বুঝতো না। ইভেন কি দেখা যাইতো যে এরকম হয়তো স্টুডেন্টের মানে গার্জিয়ান, আমি দেখা গেল যে আমি পড়াইতে পারতাছি না, আমার সময় নাই, বাট তারপরেও আমাকে ছাড়তো না, যে না স্যার আপনারই পড়াইতে হবে, আপনার আপনার ব্যাচ ছাড়া সে বোঝে না। সমস্যা ছিল এটা, যে এরকম। আর আমার টিউশনি যে কটা ছিল, মানে আমার যে অনেকের আছে যে টিউশনি 2 দিন পর পর চেঞ্জ হয়ে যায়, যে কি এই টিউশনি চলে গেছে ওইটা ওইটা, এরকম ছিল না। মানে যা পড়াইতাম আমি তো শুধু ম্যাথই পড়াইতাম। তো দেখা গেল হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ, দেখা গেল যে যে কটা টিউশনি ছিল একদম টানা, কোনো নাই, গ্যাপ নাই টিউশনির মধ্যে। মানে এগুলাই যে টিউশনি গুলো ছিল এগুলাই করাইছি কুমিল্লা থেকে। এই জন্য আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আশা করি যে পারবেন। ম্যাথ জিনিসটা এরকম না যে আমার মতো পারে না অন্য টিচারটা না, আমার চেয়ে ভালো পারে, কিন্তু বোঝানোর টেকনিকটা এক একজনের এক এক রকম। মানে আমি যেরকম করে বোঝাই, আরেকজন তার এই ডিজাইনটা তো হবে না, মানে আমার মতো সে বোঝাবে না, সে আমার চেয়ে ভালো বোঝাবে, হয়তো আমার চেয়ে আরো বেটার বোঝাবে, বাট আমার মতো তো হবে না। এক একজনের বোঝানো বা এক একজনের
টেকনিকটা এক এক রকম, ম্যাথ একই জিনিস সবাই পারে, কিন্তু টেকনিকটা অনেক, মনে করেন যে আমি আপনাকে বলি যে অনেক ভালো ভালো টিচার আছে, আপনার চাইলে কি এখানে এসে ম্যাথ পড়াইতে পারবে? পারবে না, আপনারা পছন্দ করবেন না। মানে অনেক ভালো একজন টিচার এনে দিলাম, অনেক ভালো একজন টিচারে আনার পরে এখানে দাঁড় করাই দিলাম, মানে সে অনেক ভালো, হ্যাঁ, তারপরে সে যদি ক্লাস নেয় আপনারা ক্লাস বুঝবেন না, কারণ আমার ক্লাস আপনারা করেন। এখন দেখেন একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রি করায় তার 16% লোকসান হলো, মানে 16% ক্ষতি হলো। এখন পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে কত ক্ষতি বা লাভ হইতো? আমরা এত কিছু চিন্তা করবো না, এই লাইনটা টোটালি চিন্তা করবো না আগে, এই লাইনটা আমাদের টোটালি চিন্তা করার দরকার নেই। একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রি করায় 16% লোকসান হলো, মানে দেখেন 30% কমিশন দেওয়ার পর তার 16% লোকসান হয়ে গেছে। এখন বলতেছে যে 30%-এর জায়গায় যদি 10% ছাড় দিত তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো, এটা আমাদের করতে বলছে। মানে সহজ এই ধরনের অঙ্ক আসলে দেখেন এটা কিন্তু অডিটরের অঙ্ক, অডিটরের অঙ্ক করে আপনারা জানেন যে একটু হার্ড টাইপের হয়, কিন্তু আপনি যদি বুঝেন এটার বেসিক যদি বুঝেন, এই টাইপের যত অঙ্ক আসবে এই টাইপের যত অঙ্ক আসবে আপনি বুঝবেন, এই একটা অঙ্ক বোঝার চেষ্টা করবেন, দরকার হলে আমি একটু সময় দিব আপনাকে বোঝানোর জন্য। এই ধরনের অঙ্ক, একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড়ে বিক্রি দেওয়ায় তার 16% লোকসান হলো। 30% কিন্তু মূল্য ছাড়ে বিক্রি হয়েছে, তার 16% কি হয়েছে? লস হয়েছে। যখন 30% সাইডে দিয়ে বিক্রি করেছে, 30% ছাড়া অর্থ কি? 100 টাকায় 30 টাকা সাইডে দিয়েছে। 100 টাকার জিনিস লেখা রাখছিল 100 টাকা, দেখেন সে জিনিসের উপরে লিখে রাখছিল, লিখিত মূল্য যেটাকে বলা হয় 100 টাকা লিখে রাখছিল, হ্যাঁ, কিন্তু সে এটা থেকে বলছে 30% ছাড় দিব, তাহলে সে বিক্রি করছে 70 টাকা। দেখেন 70 টাকা বিক্রি করার পর সে দেখতেছে তার 16% কি হয়েছে? লোকসান হয়েছে, 16% লোকসান হয়েছে। এখন আসেন আমরা আগে দেখব যে সে 16% যে লোকসান হলো, জিনিসটা কি হয়েছে? যে 16% লোকসান হয়েছে। এখন 16% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? আমরা ধরে নিলাম যে জিনিসটার ক্রয় মূল্য ছিল, বুঝবেন এই অঙ্কটা একটু আগে কথা বলবো না, 16% তার ক্রয় 100% ছিল তার ক্রয় মূল্য, জিনিসটার ক্রয় মূল্য ছিল এটা 100%। এখন আমরা কি করতাম যে 16% ক্ষতিতে বিক্রয় মূল্য, এই লাইনটা সবাই পারবো তাই না? 16% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 16 সমান কত? 84 টাকা। এটা হয় না? এই লাইনটা তো সমস্যা নাই, এই লাইনটা বুঝতে তো সমস্যা নাই যে সে 16% ক্ষতিতে বিক্রি করছে কত টাকায়? জিনিসটা বিক্রি করছে 84 টাকায়। জিনিসটা বিক্রি করছে কত টাকায়? খেয়াল করবেন, জিনিসটা বিক্রি করছে 84 টাকায়। 16% ক্ষতিতে জিনিসটা সে কত টাকায় বিক্রি করলো? 84 টাকায় বিক্রি করছে। এটা তো বুঝতে সমস্যা নাই না? এই 84 টাকায় বিক্রি করছে, সে জিনিসটা 84 টাকায় বিক্রি করছে, এটা কিন্তু লিখিত একটা মূল্য ছিল, এটা লিখিত একটা মূল্য ছিল না? ওইখান থেকে সে কি করছে? 30% সাইডা দিছে, যে মূল্যটা সে লিখে রাখছিল, আবার বলতেছি যে মূল্যটা সে লিখে রাখছিল ওইখান থেকে 30% সে ছেড়ে দেওয়ার পর যখন বিক্রি করছে তখন দেখা গেল জিনিসটার মূল্য ছিল কত টাকা? 84 টাকা। এবং 84 টাকা বিক্রি করার পর সে দেখলো যে তার 100 টাকায় 16 টাকা লস হয়ে গেছে। 100 টাকায় কয় টাকা লস হয়েছে? 16 টাকা। এখন আসেন আমরা বের করবো ওই লিখিত মূল্যটা কত ছিল, সে আসলে কত টাকা লিখে রেখেছিল, অথবা দেখেন ক্রয় মূল্য, লিখিত মূল্য, বা চিন্তা করেন যে তার শুরুতে কত, শুরুতে যে জিনিসটা ওইটা 100% মারবে, শুরুতে কত ছিল বা ক্রয় মূল্য কত ছিল। দেখেন তো যে লিখিত মূল্য, এটা কিন্তু লিখিত বা ক্রয় মূল্য, আমি এটা কেন লিখতেছি ক্রয় মূল্য আপনি বুঝবেন, লিখিত বা ক্রয় মূল্যটা কত এটা যদি আমরা এক লাইনে বের করতে চাই, দেখেন লিখিত বা ক্রয় মূল্য লাগবে, পণ্যটি 10% মূল্য যদি ছাড় দিয়ে বিক্রি করতে চাই তাহলে আমাদের ক্রয় মূল্য বা লিখিত মূল্যটা লাগবে। এই লিখিত বা ক্রয় মূল্যটা কত ছিল? ক্রয় মূল্য বের করার টেকনিকটা আমরা উপরে কি, উপরে 100, উপরে 100 ক্রয় মূল্য বের করতে হলে উপরে 100 আর হচ্ছে ইন্টু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত পেলাম? 84 টাকা। আর নিচে হইতে কত? এই যে 30% মূল্য ছাড় দিছে, তার মানে 30% লস হয়েছে, নিচে হইতেছে 70, হয় নাই? এই লাইনটা বুঝছেন কিনা? আগের ক্লাস না করলে কিন্তু এটা বুঝবেন না। ক্রয় মূল্য বা লিখিত মূল্য, লিখিত যখন আমরা ক্রয় মূল্য বের করতাম তখন আমাদের টেকনিকটা কি ছিল? উপরে 100 ইন্টু বিক্রয় মূল্য, নিচে হবে এত পার্সেন্ট, যদি লাভ হইতো 100 সাথে এটা যোগ করে লিখতে হতো, এত পার্সেন্ট যেহেতু মূল্য ছাড়, মূল্য ছাড় মানে কম দিছে, ক্ষতি হয়েছে, তার মানে 100 মাইনাস
30, তার মানে 70। এখন কাটাকাটি করেন, 0 0 কাটা 7 12 84, তার মানে 120 টাকা। দেখেন 120 টাকা কিন্তু তার লিখিত মূল্য ছিল বা ক্রয় মূল্য ছিল, সে লিখে রাখছিল 120 টাকা, এখান থেকে 30% ছাড় দিয়ে সে বিক্রি করে ফেলছিল। এখন বলতেছে এই ছাড়, এখন দেখেন এই ছাড় 30% না হয়ে, এখানে 30% না ছাড় দিয়ে 120 টাকার জিনিসটা, মনে করেন যে এখন ক্রয় মূল্য তো 120 টাকা, ক্রয় মূল্য হইতেছে 120 টাকা, তাই না? 120 টাকার জিনিসটা যদি 10% ছাড়ে, মানে ওই যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য যেটা আমরা বলতাম, তো 10% ছাড়ে যদি বিক্রি করে তাহলে কত টাকা হবে? তাহলে আবার বিক্রয় মূল্য বের করতে হবে এখন, তাই না? আমরা তো ক্রয় মূল্য জানলাম, বিক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল? উপরে হবে ক্রয় মূল্য, নিচে 100, বিক্রয় মূল্য বের করতে হলে নিচে 100, উপরে হইতেছে ক্রয় মূল্য ইনটু 10% ছাড়। পরেরটা ক্ষেত্রে 10% ছাড় মানে কত? 90। এটা কিন্তু হয়ে গেল। এখন দেখেন 0 0 কাটা 0 0 কাটা, এখন দেখেন 9 দ্বিগুণে 18 8, হাতে থাকে কত? 1, 9 কে 9 আর 1 10, এত টাকা। দেখেন 10% যদি ছাড় দিত তাহলে সে বিক্রি করতো কত টাকায়? 108 টাকায়। সে তার লিখিত মূল্য কত ছিল বা ক্রয় মূল্য 120 টাকা ছিল, সে বিক্রি করতো কয় টাকায়? 108 টাকায়। 108, তাহলে তার লাভ হইতো না? লাভিত হওয়ার কথা। দেখেন তো ওটা কি ঠিক আছে? 9 দ্বিগুণে 18 8, এটাই তো হওয়ার কথা, 8%। ঠিক আছে। ও না, সরি, এটা ক্রয় মূল্য তো আমরা ধরে নিয়েছিলাম, এটা না, এটা না, এটা তো তার লিখিত মূল্য ছিল, এটা তো তার লিখিত, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এটা ক্রয় মূল্য কত? প্রথমে শুরুতে চলছিলাম 100%, তাহলে 100% থেকে সে যদি 10% লাভে বিক্রি করতো তাহলে কিন্তু তার কত হয়ে যেত? 108 টাকা। এই যে 108 থেকে আপনি প্রথমে যে আমরা 100 ধরছিলাম, এই যে 8% তার কিন্তু কি হইতো? লাভ হইতো। যদি সে হ্যাঁ 8% হইতো, যদি সে কি করতো? 30% ছাড় না দিয়ে 10% ছাড় দিত। যদি সে 30% ছাড় না দিয়ে 10% ছাড় দিত তাহলে তার 8% লাভ হইতো, যেখানে তার 16% ক্ষতি হয়ে গেছে 30% ছাড় দেওয়ার পরে। এখন এই অঙ্কটা আসেন একটু আমরা সিম্পলিফাই, মানে একটু সহজভাবে করার চেষ্টা করি। সহজভাবে করার চেষ্টা, প্রথমে আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য 100 টাকা বা 100% হলে 16% ক্ষতিতে বিক্রয় মূল্য। দেখেন এই যে বিক্রয় মূল্য কত হইতাছে? 84 টাকা, তাই না? 100 মাইনাস 16, 84 টাকা। এখন আমাদের বের করতে হবে, এখন আমাদের কি বের করতে হবে? যে লিখিত মূল্য বা ক্রয় মূল্য। এই যে লিখিত মূল্য, লিখিত মূল্য বা ক্রয় মূল্য, কেন আমি ক্রয় মূল্য বলতেছি? লিখিত মূল্যটাই ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য বের করার টেকনিকটা কি? উপরে 100, উপরে 100, হ্যাঁ উপরে সবসময় 100 ইন্টু এই যে বিক্রয় মূল্য 84 টাকা সে বিক্রি করছে, আর নিচে হবে কত? কয় পার্সেন্ট মূল্য ছাড় দিছে? 30%। 100 থেকে 30 মাইনাস করলে 70, এন্ড এটা কাটাকাটি করলে আমরা দেখলাম যে 120 টাকা। আসলে জিনিসটা কিন্তু সে 100 টাকা দিয়ে কিনছিল, সে এটা লিখে রাখছে কত টাকা? 120 টাকা। জিনিসের উপরে গায়ের উপরে লেখা আছে 100 টাকা দিয়ে সে কিনে, মনে করেন যে একটা যে কোনো একটা জিনিস, এখানে লেখা আছে 120 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি সে এই জিনিসটা কিনছিল, আমরা ধরে নিচ্ছি 100 টাকাতে কিনে 120 টাকা লিখে সে কি করছিল? 30% ছাড় দিছিল। 30% ছাড় দেওয়ার পর তার 16% লস হয়ে গেছে। এখন বলতেছে 30% জায়গায় যদি সে 10% ছাড় দিত, যদি সে কয় পার্সেন্ট? 10% ছাড় দিত। এই 120 টাকার জিনিসটাকে যদি সে 10% ছাড় দিত তাহলে তার বিক্রয় মূল্য কত হতো? এটা বের করতে পারতে হবে। এখন 10% ছাড়ে বিক্রয় মূল্য যদি আমরা বের করি, 10% ছাড়ে বিক্রয় মূল্য বের করার টেকনিক কি? নিচে 100, উপরে হবে কি? ক্রয় মূল্য ইনটু 10% ছাড়, মানে 100 থেকে 10 বিয়োগ করেন 90, তাহলে দেখলাম এর আসে 108। তাহলে দেখলাম যে 10% যদি ছাড় দিত তার বিক্রয় মূল্য হইতো 108, অ্যাকচুয়ালি তার ক্রয় মূল্য কত ছিল? 100%, 100 টাকা, আর বিক্রি করলো কত টাকা? 108 টাকা। তার মানে দেখলাম যে সে যদি 10% ছাড় দিত তার 8 টাকা লাভ হইতো, শতকরা 8 টাকা লাভ হইতো। হ্যাঁ, এখন দেখেন এটা যদি বুঝে থাকেন আমার মনে হয় যে এই অঙ্ক সহজ লাগবে আপনার, সহজ লাগার কথা, কারণ এই অঙ্কগুলো কঠিন, এইটাই কঠিন এই অধ্যায়ে সবচেয়ে। আপনি যদি কঠিনের চিন্তা করেন এই অঙ্কটাই মনে হয় যে কঠিন হওয়ার কথা। ঠিক আছে, এটা এটা বুঝতে হবে। পরে আসি, যে একজন টিভি বিক্রেতা 45% লাভে টিভি বিক্রি করতো, মন্দার কারণে সে তার লাভের হার
40% করে এবং এত তার বিক্রয় 10% বেড়ে যায়, তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত? নতুন লাভ আর আগের লাভের অনুপাত কত? এখানে দেখেন যে একটি টিভি বিক্রেতা 45% লাভের টিভি বিক্রি করতো। কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার আত্মীয় আছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী আমি, যাক আলহামদুলিল্লাহ। আপনাদের ওই যে কি যেন বলে, ভিক্টোরিয়া কলেজের পাশেও আমি কিছুদিন থাকছি এখানে মেসে। হ্যাঁ, না কঠিন না, এটা সহজ। স্যার ক্লাসগুলো রেকর্ড ডিলিট হচ্ছে কেন? কোনো ডিলিট হয় নাই। হ্যাঁ, একটাও ডিলিট হয় নাই, সবগুলোই আছে। এখানে দেখেন, এখানে বলা আছে একটি টিভি বিক্রেতা 45% লাভে একটি টিভি বিক্রি করতো, মন্দার কারণে সে তার লাভের 40% করে। সে তার লাভ 40% করে। এই দেখেন যে 45% লাভ করে মানে কি, 100 টাকায় লাভ করতো সে 45 টাকা, 100 টাকায় লাভ করতো সে 45 টাকা। পরে দেখা গেল যে টিভি বিক্রি কম হচ্ছে, তখন সে কি করলো, সে লাভের পরিমাণ করে দিল 40%, মানে 100 টাকা 40 টাকা লাভ করলো, তার মানে 10% লাভ সে কমিয়ে দিল। যখন সে 10% ছাড় দিল, যে আগে লাভ করতো 50 টাকা, এখন লাভ করতো 40 টাকা, তখন তার টিভি বিক্রয় কি হয়ে গেল, 10% বেড়ে গেল, মানে টিভি বিক্রয়ের সংখ্যা 10% বেড়ে গেল। এখন আমাদের বলতেছে যে নতুন লাভ আগের লাভের অনুপাত কত? নতুন লাভ, ঠিক আছে, তো নতুন লাভ আর আগের লাভের যে অনুপাতটা, দেখেন এখানে আমাদের একটা জিনিস ধরতে হবে, এটাই যে একটি টিভির দাম কিন্তু আমরা জানি না, আমরা দাম আগে ধরে নিতে হবে। একটি টিভি বিক্রেতা 45% লাভে টিভি বিক্রি করতো, আমরা ধরে নিলাম যে একটি টিভির মূল্য, একটি টিভির বিক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য ছিল 100 টাকা, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে 100 টাকা। এবং দেখেন 45% যে লাভ করতো, এই 45% লাভে বিক্রিত টিভির সংখ্যা, 45% লাভে বিক্রিত টিভির সংখ্যা ধরলাম এক্সটি, মানে 45% যখন লাভ করে তখন সে কয়টা বিক্রি করে, এক্সটি। 45% লাভ, বুঝলেন, 45% লাভ করে যখন, তখন সে টোটাল টিভি বিক্রি করে কয়টা, এক্সটি। মানে একটি টিভির ক্রয় মূল্য 100 টাকা এবং প্রতিটি টিভিতে সে কি করতেছে, 45% লাভ, মানে 45 টাকা করে লাভ করতেছে। এখন বলতেছে যে একটি টিভিতে সে লাভ করতেছে, তাহলে দেখেন 45% লাভ মানে কি, 100 টাকায় লাভ করে 45 টাকা। আমরা একটা টিভির দাম ধরে নিয়েছি 100 টাকা, তার মানে একটি টিভিতে লাভ করতেছে 45 টাকা। আমরা বলতেই পারি একটি টিভিতে লাভ করে কয় টাকা, 45 টাকা, এটা বুঝবেন। তাহলে টোটাল 45% লাভে সে কয়টা টিভি বিক্রি করছে, টোটাল এক্সটি। তাহলে এক্সটি টিভিতে সে কত টাকা লাভ করবে, দেখেন 45 এই যে এক্স টাকা, তাই না? টোটাল টিভি তো বিক্রি করে সে 45 এই এক্সটি, তাহলে এত টাকা সে টোটাল লাভ করতেছে এক্সটি। 45% লাভে সে টোটাল এক্সটি টিভি বিক্রি করে এবং তার টোটাল লাভের সংখ্যা দাঁড়ায় 45 এক্স। এখন বলতাছে পরবর্তীতে কি বলছে, যে সে যদি মন্দার কারণে সে 40% করে, আগে লাভ করতো একটা টিভিতে মনে করে লাভ করতো 45 টাকা, এখন একটা টিভিতে সে লাভ করতেছে 40 টাকা। লাভের পরিমাণটা কমাই দিছে, তার সেলের পরিমাণ বেড়ে গেছে। যখন লাভের পরিমাণ কমাই দিছে তখন তার 10% টিভি বিক্রি বেড়ে গেছে, 10% টিভি বিক্রি বেড়ে গেছে। তার মানে কি, আগে যে পরিমাণ টিভি বিক্রি হইতো, আগে বিক্রি হইতো কয়টা, এক্সটি টিভি, হ্যাঁ আগে টোটাল টিভি বিক্রির সংখ্যা কত ছিল, এক্সটি। কিন্তু যখন 10% বাড়ে, দেখেন 10% বাড়ে, মানে তার এই যে 40% করে দেয়, 10% বিক্রি বাড়ে, তখন তার টোটাল সে কতগুলো টিভি বিক্রি করে, এটা আমাদের কার X%, দেখেন X প্লাস X এর 10%, 10% মানে কত, 10/100, এতটি টিভি বিক্রি করে তখন। তাহলে টোটাল টিভি বিক্রির সংখ্যা কত, এই 0, এর মানে তো গুণী, তাই না? এটা মনে রাখেন, এখানে 10, এটা তার মানে 11x/10টি টিভি সে বিক্রি করতেছে। কখন এইটা বিক্রি করতেছে, দেখেন তো, কখন এই টিভিটা বিক্রি করতেছে, যখন সে 10%, এই যে 40% করতেছে, তখন 10% টিভি বেড়ে যায়, তার মানে 11x/10। এখন বলছে এই দুইটার অনুপাত কত, এই যে আগে যে বিক্রি করলো 45x, হ্যাঁ অনুপাত এই যে 11x/10,
এইটা কত, এই দুইটা কত, তাহলে আমরা চাইলেই কিন্তু করে দিতে পারি। এখানে আমরা কি করতে পারি দেখেন, কাটাকাটি যদি করেন তাহলে অ্যান্সারটা চলে আসে না। না না 40% লাভে মোট লাভের পরিমাণটা আমাদের বের করতে হবে, এটা জানি, এটা জানে লাভের পরিমাণ চেয়েছি, সরি, তাহলে তো এটা হচ্ছে না আমাদের। দেখেন তাহলে টোটাল টিভি বিক্রি করতেছে কয়টা, এতটি টিভি বিক্রি করতেছে। আর যখন 45% লাভ করতো তখন টিভি বিক্রি করতো এক্সটি, যখন 40% লাভ করতেছে তখন টিভি বিক্রি করতেছে এতটি, এতটি। এখন আমরা বলতে পারি না যে একটাতে যদি মানে একটাতে লাভ করতেছে 40 টাকা, যখন 40% লাভ করে তাহলে এতগুলা টিভিতে লাভ করবে কত টাকা, তাহলে টোটাল লাভের পরিমাণ হচ্ছে এই যে 11x/10 ইন্টু টোটাল 40 দ্বারা গুণ করে দেন, এই যে 40 শূন্য শূন্য কাটা 44x। তাহলে এইটা লাভ আর এইটা লাভ, এই লাভ দুইটার অনুপাত আমাদের চেয়েছে। তাহলে লাভ অনুপাত লাভ, তাহলে 45x অনুপাত 44x, উভয় পাশ থেকে x বাদ দেন, তাহলে 45 অনুপাত 44। অনেকের কাছে এই যে এই লাইনটা বোঝেন নাই, আমি বুঝছি যে কোন জায়গায় আপনি বোঝেন নাই, না কঠিন না। এখন দেখেন আমি এটা একটু সহজ করে আসি, হ্যাঁ একটু সহজ করে আসি, দুইটা পার্ট আমি করব, যে দুইটা দাগ দিয়ে নেই, তাহলে আপনাকে আমি সহজ করে বুঝাতে পারবো। যে এইভাবে দাগ টানলাম, আমরা দেখলাম যে 45% লাভ করে, প্রতিটা টিভির মানে দাম কত, ক্রয় মূল্য কত, একটা টিভির ক্রয় মূল্য, প্রত্যেকটা টিভির ক্রয় মূল্য আমরা ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে। এখন আমাদের বলতেছে 45% লাভে বিক্রি করে, তার মানে একটা টিভিতে লাভ করতেছে সে কত, 45% মানে কত, 100 টাকায় লাভ করে 45 টাকা। এখন 45% লাভে টোটাল কয়টা টিভি বিক্রি করে এটা আমাদের জানতে হবে। ধরলাম যে 45% লাভে টোটাল টিভি বিক্রি করতেছে এক্সটি। এখন আমাদের বের করতে হবে, এইখানেও দেখেন, এখানেও কিন্তু একই কথা, টিভির ক্রয় মূল্য তো 100, কিন্তু দেখেন 40% লাভে যখন বিক্রি করতেছে তখন টিভির সংখ্যা কয়টা, টিভির সংখ্যাটা আমরা জানি না, এখানে কিন্তু টিভির সংখ্যাটা আমরা এক্স ধরে নিছি। এখন এখানে টিভির সংখ্যা কত হবে, এইখানে টিভির সংখ্যা কত হবে, 10% বেড়ে যায়। কার 10%, আগে তো এক্সটা বিক্রি করতো, কতগুলা টিভি বিক্রি করতো আগে এক্স, এক্স এর কয় পার্সেন্ট বাড়তেছে, 10%। তো 10% মানে কত, এক্স ইন্টু 10/100, শূন্য শূন্য কাটা, তার মানে কত হইতাছে, x/10টি এখন বেশি বিক্রি করতেছে। এত মানে 10% যখন বেড়ে যায় তখন তার কি হয়, টিভি বিক্রির সংখ্যা 10% বেড়ে যায়। তার মানে আগে বিক্রি করতো এক্সটি, আর 10% বাড়ার পর বিক্রি করতেছে কতটি, এই যে x/10টি। তার মানে মোট টিভি মানে যখন 40% করতেছে তখন মোট টিভি বিক্রির সংখ্যা কয়টা হইতেছে দেখেন তো, এই যে 10 বাই উপরে হইতেছে 11x, এইখানে মোট টিভি বিক্রির সংখ্যা হইতেছে এইটা 10 বাই, হ্যাঁ 11x/10 মোট টিভি বিক্রির সংখ্যা। এখানে এই দুইটা জিনিস বের করলে আপনার কিন্তু হয়ে যায়, মোট টিভির সংখ্যা হইতেছে 11x/10। এখন কিন্তু আমাদের অঙ্ক কিন্তু শেষ। এই 10% কার 10% বের করলাম, আগে বিক্রি হইতো এক্স আর এইটার 10% এখন বেশি হইতেছে। 10% বেশি কিভাবে বের করা যায়, সরাসরি এইভাবে বের করতে পারেন। আগে তো এক্সটা বিক্রি হতো আর এখন আরো 10% বাড়ে, এক্স এর 10%, 10/100, এইখান থেকেও কিন্তু আপনি সরাসরি বের করে নিতে পারেন। দেখেন এক্স প্লাস এই যে x/10, যদি লসাগু করেন 10, এখানে কত 10x প্লাস এক্স, এই যে 11x/10। তার মানে বর্তমানে যখন 40% হয়ে যাচ্ছে, এই যে এখানে বুঝাইছি কিন্তু, যে যখন এই যে এখান থেকে 40% হয়ে যাচ্ছে, এই 40% ক্রয় মূল্য একই কিন্তু টিভি বিক্রির সংখ্যা এটা, আর যখন 50% তখন টিভি বিক্রি হয় এক্সটি। এখন দেখেন একটা টিভিতে লাভ করতেছে, একটা টিভিতে লাভ করতেছে কয় টাকা, যখন 45% ছিল 45 টাকা, তাহলে টোটাল টিভি বিক্রি করছে কয়টা, এক্সট্রা এক্সটি, তাহলে এক্সটি তে লাভ হবে কত, 45x। এখানে সেম ভাবে একটা টিভিতে যখন 40% হয়ে যায়, একটা টিভিতে লাভ করে 40 টাকা, তাহলে টোটাল টিভি বিক্রির সংখ্যা কত, এইটা 11x/10। এতগুলো টিভিতে লাভ করব কত দেখেন তো, 40 ইন্টু 11x নিচে হইতেছে 10, শূন্য শূন্য কাটা, এই যে 44x টোটাল লাভ। এই লাভ দুইটার অনুপাত আমাদের চেয়েছে 45x আর 44x, এই যে 45x অনুপাত 44x, এটাই কেটে দেন, তাহলে 45 অনুপাত 44, এটাই এইটাই। এখন দেখেন, এখন কিন্তু একদম সহজভাবে বুঝাইছি, এর চেয়ে সহজভাবে বোঝানো যাবে না, সহজ।
এগুলো আপনারা পারবেন যে একটি ঘড়ি এত টাকা বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে, এত টাকা বিক্রি করলে। তাহলে এটা দেখেন, এগুলো সহজ না? এগুলো সহজ। এগুলো কিভাবে সহজ? একটি ঘড়ি এত টাকা বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? প্রথম অংশের ক্রয় মূল্য বের করেন। ক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল? ক্রয় মূল্য বের করতে হলে উপরে 100 ইন্টু এই 612, নিচে 15% ক্ষতি, মানে 100 থেকে 15 বিয়োগ করলে 85। তার মানে কত হচ্ছে? তার মানে এইখানে কত হচ্ছে দেখেন, 85 যায়, এখানে কত হয়? কাটাকাটি যদি করেন এই 720 চলে আসে। তার মানে ক্রয় মূল্য এত। এখন কত টাকা বিক্রি করলে দেখেন 10% লাভ হবে। 10% লাভে বিক্রয় মূল্য বের করতে বলছে, এক লাইনে কিন্তু হয় বিক্রয় মূল্য। এখন আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে হলে এটাতে মনে রাখেন, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করতে হলে নিচে 100, উপরে হবে ক্রয় মূল্য। এই যে 720 ইন্টু 10% লাভ মানে কত? 110। 100 সাথে 10 যোগ করে উপরে লিখতে হবে। এখন কাটাকাটি করেন, 0 0 0 0, দেখেন তো কত হয়? এখানে কত হইতেছে? হ্যাঁ, 2 7 মাঝখানে 9। তার মানে এটাই না, 792 টাকা। তার মানে একটি ঘড়ি এত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তার মানে আমরা বলতে পারি যে 792 টাকায় যদি বিক্রি করে তাহলে 15% লাভ হবে। এটা প্রথম দিন আমরা করাইছিলাম। এটা দেখেন, এটা ক্লিয়ার কিনা? এটা দেখেন 2 লাইনে হয়, 2 লাইনেই হয়ে যায় এটা। হ্যাঁ, এটা ক্লিয়ার না? এটা ক্লিয়ার না বলেন? অথবা এটা আপনি ওই টেকনিকটা করতে পারেন। ওই দিন একটা টেকনিক শিখাইছিলাম না, যে টেকনিকটা কি? 600 টোটাল টাকা কত? 612 ইন্টু লাভ হবে কত? 10%। তাহলে উপরে হবে 110 বাই 100, আবার এখানে 15% ক্ষতি। 15% ক্ষতি যদি হয়, উপরে না, সরি, এটা সরাসরি আমরা এইভাবেই করতে পারি। লাভের উপরে 110, নিচে হবে 15% ক্ষতি, মানে 85। এটা সরাসরি কাটাকাটি করলে যা হবে এটাই অ্যান্সার। এটা সরাসরি কাটাকাটি করলে যা হবে এটাই কিন্তু অ্যান্সার এখানে 792। এখন পরেরটা যদি আসি, এগুলো তো পারার কথা, সবাই পারবেন আমি জানি। এটা দেখেন, একটি সাইকেল এত টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 12% লাভ হবে। এটা আপনারা করেন, এটা আপনারা করেন। 43 করে ঘুমিয়ে গেছিলেন, ফারজানা ববি, ঘুমিয়ে কি আবার আসলেন? সবটি করবো ভাইয়া, ক্লাস শেষ করে দেন। হ্যাঁ, শেষ করে দেবো। 8 9 10 11, আরেক ক্লাসে শেষ করা হবে, যে অবস্থা। এটা সবাই পারছেন। এখানে আমি যে একটা অঙ্ক আছে করাই দিই, যেগুলো আপনি পারবেন না মনে হয়। দোকানদার এত টাকা জিনিস বিক্রি 5% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হতো। একই অঙ্ক, 20% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে এত টাকা ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 12% লাভ হবে। একই অঙ্ক না? কোনো বই এত টাকা বিক্রি করলে, কত টাকা বিক্রি করলে 40% লাভ হবে, একই। এত টাকা বিক্রি করলে একটি বই 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলো, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হইতো। এই অঙ্কটা করছিলাম। তারপর আমি একটু এটা আমি বুঝিয়ে দিই। দেখেন, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলো। 10% লাভে, দেখেন তো, 500 টাকার জিনিস 10% লাভে বিক্রি করলো, তাহলে বিক্রয় মূল্য কত? এখানে প্রথমে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত হবে? বিক্রয় মূল্য বের করতে হলে নিচে 100, উপরে হবে ক্রয় মূল্য ইন্টু 100, সাথে এটা যোগ 110, 0 0 0 0 কাটা, 5 11 55, 550 টাকা। এটা কিন্তু হলো তার বিক্রয় মূল্য। এখন বলতেছে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো, কার 10%? এই 500 এর 10% যদি কম হতো তাহলে কত লাভ হতো। দেখেন, 500 ক্রয় মূল্য, হ্যাঁ, বলতেছে 10% যদি কম হতো। 10% কম মানে কত? 500 এর 10% কম। 500 এর 10% মানে কত? 10 বাই 100, 0 0 0 0, মানে 50 টাকা যদি কম হইতো তাহলে বিক্রয় মূল্য হয়ে যেত কত? দেখেন, আমরা জানলাম ক্রয় মূল্য যদি 50 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য হইতে কত আসলো? ক্রয় মূল্য যদি যা ছিল 500 ছিল ক্রয় মূল্য, এটা থেকে 50 টাকা কমিয়ে দেন। দেখেন,
তাহলে ক্রয় মূল্য মানে আসল কথা এইটা, ক্রয় মূল্য যদি 450 টাকা হতো, এখানে 10% জায়গায় সরাসরি বলতে পারতো ক্রয় মূল্য যদি 450 টাকা হতো তাহলে কত লাভ হইতো। দেখেন তো এত টাকায় বিক্রি করলে 450 টাকা যদি তার ক্রয় মূল্য থাকতো, 550 টাকা যদি বিক্রি করতো, 450 টাকা ক্রয় মূল্য থাকলে 100 টাকা কিন্তু লাভ হইতো। কিন্তু নর্মালি তার লাভ হয়েছে কত টাকা? 50 টাকা লাভ হয়েছিল। 500 টাকা দিয়ে কিনে 550 টাকা বিক্রি করলে 50 টাকা লাভ হয়েছিল। কিন্তু এখানে অঙ্কে বলে দিছে যে ক্রয় মূল্যটা যদি আরো 50 টাকা কম হইতো, মানে 10% কম, মানে 100 টাকায় 10 টাকা কম, তাহলে 500 টাকায় কত? 50 টাকা কম। তাহলে 450 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে কত লাভ হইতো? আমরা দেখলাম বিক্রি মূল্য যদি 550 টাকা হয় আর ক্রয় মূল্য যদি 450 টাকা হয়, লাভ হয় এটা। এটা পারতেন না আমি জানি। তারপর লাস্টে যেটা আছে যে এক বাক্স আঙ্গুর এত টাকা বিক্রি করে 450 টাকা ক্ষতি হলো, ওই আঙ্গুর এত টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হতো? দেখেন এত টাকা বিক্রি করায় ক্ষতি হলো এত টাকা, তাহলে ক্রয় মূল্য কত? আঙ্গুরটার ক্রয় মূল্য কত? খেয়াল করুন তো। তাহলে এই বিক্রয় মূল্য যোগ যত টাকা ক্ষতি হলো, এটাই তো তার ক্রয় মূল্য, তাই না? যেহেতু ক্ষতি হয়েছে, এত টাকা বিক্রি করেছে 450 টাকা, তাহলে সে কিনছিল কত টাকা দিয়ে? এই 2750 আর 450, তাহলে কত হয়? 450 শূন্য 10-এর শূন্য 3200 টাকা দিয়ে সে কিনছিল। 3200 টাকা দিয়ে কিনে সে বিক্রি করছে কত টাকা? 3600 টাকায়। তাহলে দেখেন বিক্রয় মূল্য ছিল 3600, সে ক্রয় করছিল কত টাকা দিয়ে? 3200 টাকা দিয়ে। তার লাভ হয়েছে কয় টাকা? 400 টাকা। আমাদের বলছে কত লাভ বা ক্ষতি হলো, তাহলে তার 400 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। 400 টাকা লাভ হয়েছে, ঠিক আছে? 400 টাকা লাভ হয়েছে, ওকে। একজন দোকানদার 50টি কলম বিক্রি করে যে লাভ হয় 25টি কলম ক্রয় মূল্যের সমান, তার শতকরা কত লাভ হলো? এটা বোঝা যায় এমনিতে। 100% লাভ হলো। ঠিক আছে, থাকেন, পরে করে দিল যে কটা আছে। হ্যাঁ, নিবন্ধনের ক্লাস আছে, নেক্সট ক্লাস আমরা পরে করব। আর মনে হয় যে আমি চাইছিলাম আরেকটা ক্লাসে শেষ করতে, দেখি কালকে শেষ করতে পারি কিনা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।